আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ের ফিনিশিং ক্লাস। আজকে আমরা এই অধ্যায়টা পুরোদম ইনশাল্লাহ শেষ করব। অ্যাকচুয়ালি এই অধ্যায়ের যতগুলো টপিক ছিল সবগুলোর টপিকস আমাদের শেষ, মানে বইয়ের টপিকসগুলো। এর বাইরে আমাদের ছোটোখাটো এক্সট্রা কিছু জিনিস জানতে হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা বলতে পারি উপগ্রহ যে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো সেক্ষেত্রে দুইটা বিন্দু আছে, আমরা বলি একটাকে উপসুর আর একটাকে অনুসুর। এই দুইটা বিন্দু সম্পর্কে আমরা জানি না, আজকে জানবো। তারপর হচ্ছে এই ধরনের কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদের বইগুলোতে সরাসরি নাই, কিন্তু অ্যাডমিশনে আমরা পড়াই। সেটা হচ্ছে মনে করো পৃথিবীতে তুমি লাভ দিলে তুমি 3 মিটার উঠো। ঠিক সেম লাভ যদি তুমি মনে করো অন্য কোনো গ্রহের পৃষ্ঠে যদি দিতা তাহলে কত মিটার উঠতা, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো আমরা সলভ করব। আর মোটামুটি আমরা কয়েকটা সৃজনশীল এবং অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো আজকের ক্লাসে। তো তোমরা যারা জয়েন করছো তারা আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না একটু কনফার্ম করো, তাহলে আমরা শুরু করে দিব। আর যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা, তাদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করবো, হ্যাঁ। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। এবং আজকের ক্লাসটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো অ্যাকচুয়ালি। ওকে 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 হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করি। তারপর হচ্ছে লিফটের একটা কনসেপ্ট আছে। তারপর হচ্ছে মহাশূন্য ওজনহীনতা কেন অনুভব করে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমরা আজকে বলবো। একটা বস্তুকে রশি দিয়ে টেনে একটা নির্দিষ্ট ত্বরণে উপর দিকে তুললে কী হয়, নিচের দিকে নামাইলে কী হয়, হ্যাঁ, লিফটের দড়ি ছিঁড়ে গেলে কী হয়, এই ধরনের জিনিসগুলো আমরা আজকে সবগুলো ব্যাখ্যা করব। ওকে ওকে তাহলে আমরা শুরু করে দিই, কী বলো? আমরা শুরু করে দিই। তাহলে আমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারবা। আমি শুরু করে দিচ্ছি। জি, আচ্ছা, একটা 5 সেকেন্ড ওয়েট করে একটু। অফ করে দিন দরজা। হ্যাঁ, আমরা শুরু করি। তাহলে দেখো, আমাদের বোর্ডে অলরেডি একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে যশোর বোর্ড 2015 সালের কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন সলভ করব। তো দেখি এখানে কোয়েশ্চেনটা কী দেওয়া আছে। কোয়েশ্চেনে দেখো, উদ্দীপকে এই চিত্রটা আঁকা আছে এবং এই কথাগুলো লেখা আছে। উদ্দীপকটা কী মিন করতেছে সেটা আমরা দেখি। উদ্দীপকে আমাদেরকে বললো এটা হচ্ছে পৃথিবী, আর এই পৃথিবীর ব্যাসার্ধকে তারা আর দ্বারা প্রকাশ করলো। এটা হচ্ছে আমরা ধরে নিলাম পৃথিবীর পৃষ্ঠ। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে, যেহেতু আমরা জানি পৃথিবীকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন উপগ্রহগুলা ঘূর্ণায়মান থাকে।
এই পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে সেই ওই উপগ্রহটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উপরে আমার এখানে বলে দেওয়া আছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এটা হচ্ছে 690 কিলোমিটার উপরে, হ্যাঁ 690 কিলোমিটার উপরে একটা কৃত্রিম উপগ্রহ আছে। এই চিত্র থেকে আমরা এটাই বুঝতেছি কি যে পৃথিবীর ব্যাসার্ধ 4, তারপর হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে একটা কৃত্রিম উপগ্রহ আছে। এটা হচ্ছে আমার উদ্দীপকের চিত্র। আর উদ্দীপকে কয়েকটা কথা বলা আছে। কি বললো? ফার্স্ট অফ অল বললো চিত্রে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের m = 6 × 10⁻24 কেজি। এটা হচ্ছে মাস অফ আর্থ, পৃথিবীর ভরটা দেওয়া আছে। একইভাবে এই পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻6 মিটার। অ্যান্ড লাস্ট ওয়ান, কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে অবস্থান করে। তো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দিস ইজ দ্য ভ্যালু অফ এইচ, হাইট অফ দ্য স্যাটেলাইট ফ্রম গ্রাউন্ড। পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটটা কতটুকু উপরে আছে সেটা হচ্ছে এইচ। হোপফুলি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পারছো। এবার আমাকে বলা হলো উপগ্রহটির অনুভূমিক বেগ কত, আর উপগ্রহটির অনুভূমিক বেগ কত। মনে আছে আমরা যখন তোমাদেরকে পড়াইছিলাম তখন উপগ্রহের 3টে জিনিস বের করা শিখাইছিলাম। একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে আমাদের যে উপগ্রহ সেই উপগ্রহের বেগ, আরেকটা হচ্ছে উপগ্রহের পর্যায়কাল, আরেকটা হচ্ছে উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। বি এর জন্য ফর্মুলা পাইছিলাম v = √g m/r+h। এটা হচ্ছে আমাদের উপগ্রহের বেগের ফর্মুলা। তারপর হচ্ছে t আমরা পাইছিলাম t = 2π√r+h হোল কিউব /gm। এই ধরনের সূত্র আমরা পাইছিলাম যে আমাদের এই ধরনের সূত্র ছিল। এরপর হচ্ছে আমাদের h এর মান ছিল কি gmt² / 4π² (1/3 - r)। এই তিনটা আমাদের ফর্মুলা ছিল। যে একটা হচ্ছে বেগ, এই বেগটাই হচ্ছে রৈখিক বেগ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তার রৈখিক বেগ বলতে পারি, অনুভূমিক বেগ বলতে পারি কার? স্যাটেলাইটের। এটা হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কাল, টাইম পিরিয়ড। অ্যান্ড এটা হচ্ছে স্যাটেলাইটের হাইট, সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। এই হাইটটা কিন্তু অবভিয়াসলি আমাদের গ্রাউন্ড বা ভূপৃষ্ঠ থেকেই কাউন্ট করা হয়। তাহলে এটা তোমরা জানো। এখন আমরা একটা কাজ করি। কি কাজ একটু খেয়াল করে দেখো। তোমরা কোয়েশ্চেন বললো আমাদের উদ্দীপকের 3 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলছি সেটা আমরা দেখি। 3 নাম্বারে বললো উপগ্রহটির অনুভূমিক বেগ কত। আমি দেখি কোন কোন ইনফরমেশন আমার দেওয়া আছে। মনে আছে যেদিন আমরা পড়ছিলাম সেদিন ব্যাগের জন্য আমরা আরও প্যারালালি অনেকগুলো ফর্মুলা দিছি। তো সেক্ষেত্রে ইনফরমেশন কী কী দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে কোন সূত্রটা আমরা ইউজ করব। তাহলে আসি আমরা একটু খেয়াল করে দেখি। তো আমরা একটু খেয়াল করি, তোমরা একটু গেস করো আমরা ব্যাগ বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব। তোমরা একটু গেস করো। তো আমাদের এখানে গিভেন যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমি একটু লিখি যে গিভেন ডেটা। তো গিভেন ডেটার মধ্যে প্রথমে দেওয়া আছে পৃথিবীর ভর m = 6 × 10⁻24 কেজি। এটা হচ্ছে পৃথিবীর ভর। এরপর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। এরপরে দেওয়া আছে আমার উপগ্রহটার হাইট h = 690 কিলোমিটার। সেটাকে আমরা লিখতে পারি 690 × 10³ মিটার। সবগুলো আমরা SI ইউনিট নিচ্ছি। তো আর তো কিছু দেওয়া নাই না। তো তোমাকে বলা হলো তার বেগটা কত, 3 নম্বর কোয়েশ্চেন, উপগ্রহটির অনুভূমিক বেগ কত। তাহলে এই ইনফরমেশনগুলো দিয়ে নিশ্চয়ই কোন সূত্র ইউজ করা যায় দেখি কমেন্টে বলো তো। এই ইনফরমেশনগুলো দিয়ে ব্যাগের কোন ফর্মুলা ইউজ করবো? অবভিয়াসলি ভাই v = √gm/r+h, এই ফর্মুলা। একটু খেয়াল করে দেখো, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার মানে আমরা জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কেজি। এম মান হচ্ছে পৃথিবীর ভর, সেটা হচ্ছে 6 × 10⁻24 গিভেন ডেটা। একইভাবে আর এর মান বলে দেওয়া আছে 6.4 × 10⁻6 মিটার প্লাস এইচ এর মান হাইট, সে হাইটটা হচ্ছে 690 × 10³ মিটার। তাহলে 690 × 10³ মিটার, এটা হচ্ছে আমাদের হাইটটা। তাহলে √ওভার দিব, তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবা। আফটার ক্যালকুলেশন হোপফুলি তুমি একটা ভ্যালু পাবা। সেই ভ্যালুটা আমি বই থেকে বলি।
এখানে তারা বের করে তোমরা ক্যালকুলেটর দিয়ে যা আসে, অনেক সময় বইতে তোমার দেখা যায় ক্যালকুলেশনগত জটিলতা করতে গিয়ে একটু টাইপিং মিস্টেক হতে পারে, সেটা ব্যাপার না, অন্ধভাবে বিশ্বাস করবা না। এখানে ওদের আসছে, হোপফুলি তোমার এটা আসবে 7513.04 মিটার পার সেকেন্ড, ওদের এটা আসছে। যদি সামহাও তোমার ক্যালকুলেটর অনুটা আসছে, যেটা আসে সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে যা পাবা তাই। বলো আমরা এটা বুঝছি কিনা, এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা আমরা বুঝছি কিনা একটু আমাকে কমেন্টে বলো, সবাই একটু কমেন্টে বলো আমরা এই ম্যাথটা বুঝছি কিনা, এই ম্যাথটা আমরা বুঝছি কিনা কমেন্টে বলো। এত মিটার পার সেকেন্ড, তুমি চাইলে 1000 দ্বারা ভাগ করে এটাকে কিলোমিটার পার সেকেন্ডও নিতে পারো, নো প্রবলেম। এক মিনিট, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা তুমি একটু আমাকে মেসেজ দিয়ে রাখো, আমি এখন ক্লাস নিচ্ছি তো। ওকে, বুঝছি তাহলে। আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই। আচ্ছা আচ্ছা এবার আসো এর পরের সূত্র। হ্যাঁ এখন আমি বলতে পারবো আমি ভ্যালোসিটিটাও জানি। এবার তোমাকে কি বলা হলো খেয়াল করো, এবার তোমাকে বলা হলো, দেখো কোয়েশ্চেনটা পড়ো, উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় সরালে। দেখো বলা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় সরাবা। আচ্ছা উপগ্রহটি এখন আসে কোথায়, এখন 690 কিলোমিটার উপরে কিন্তু অলরেডি আসে। তাহলে একটু খেয়াল করো, এটা যদি আমার পৃথিবী হয়, এটাই হচ্ছে আমার আর্থ, এই পৃথিবী পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে বর্তমানে আমার স্যাটেলাইটটা ওয়েট করতেছে 690 কিলোমিটার উপরে। তারা বলল এটাকে 800 কিলোমিটার উপরে সরাই পেল। দ্যাট মিনস তুমি উপগ্রহটাকে এখান থেকে শিফট করে তুমি এখানে নিয়ে গেলা, যেখানে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 800 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা এটাই বলতে পারি যে আমরা যে হাইটটা বলি, প্রাথমিক ক্ষেত্রে হাইটের মান 690 কিলোমিটার হলেও সেকেন্ড ক্ষেত্রে হাইটের মান হচ্ছে 800 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে যখন উপগ্রহটাকে 690 কিলোমিটার উপরে রাখলাম তখন ডেটাগুলা যা আসবে 800 কিলোমিটার উপরে রাখলে তো নিশ্চয়ই ডেটা সেম আসবে না। এক্স্যাক্টলি এখন তোমাকে কি বলছে তোমাকে বলছে সরালে এর আবর্তনকালের কি পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি তোমাকে কি করতে হবে, আবর্তনকালের পরিবর্তনটা হিসাব করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এই জায়গায় আবর্তনকাল যেটা পাবো তাকে নাম দিলাম T1 অ্যান্ড এই জায়গায় আবর্তনকাল যেটা পাবো তাকে নাম দিলাম T2। এখন আবর্তনকালের সূত্র কি জানি, আবর্তনকালের সূত্র আমরা জানি T = 2π√r+h হোল কিউব ডিভাইডেড বাই gm। এবার দেখো তুমি যখন এটার জন্য বের করবা আর এটার জন্য বের করবা, পার্থক্য কোন জায়গায় দেখো, আমাদের 2π দুইটার জন্য সেম, আর দুইটার জন্য সেম, এইচ দেখো এটার জন্য এইচের মান যা এটার জন্য এইচের মান সেম না। তাহলে আমরা এটা কাজ করি, এটাকে নাম দিই H1, এটাকে নাম দিই H2, আর বাকি সব ডেটা এক্স্যাক্টলি সেম। তাহলে তুমি কি করবা, তুমি সূত্র লিখবা T1 = 2π√r+h হোল কিউব ডিভাইডেড বাই gm। এখানে এইচের জায়গায় তুমি যে কাজটা করবা H1 লিখবা, H1। একইভাবে তুমি পরের সূত্র লিখবা T2 = 2π√r+h হোল কিউব ডিভাইড বাই gm। যেহেতু তুমি T2 বের করতেছো, h এর মান H2 দিবা।
এখানে এইচ এ 1 এর মান বসবে 690 ইন্টু 10 কিউব মিটার, আর এইচ 2 এর মান বসবে 800 ইন্টু 10 কিউব মিটার। অ্যাকচুয়ালি তুমি এখান থেকে T1 এর একটা মান পাবা, এখান থেকে T2 এর একটা মান পাবা। আমি যদি ক্যালকুলেশনে ওদের ক্যালকুলেশন দেখি, ওরা প্রথমে 690 বসে পাইছে 5929.5 সেকেন্ড, এবং পরের বার পাইছে 6068.05 সেকেন্ড। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় তার পর্যায়কাল ছিল এত সেকেন্ড, শেষ অবস্থায় তার পর্যায়কাল হলো এত সেকেন্ড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে উপগ্রহটাকে 690 কিলোমিটার থেকে 800 কিলোমিটার উপরে ছড়ালে তার পর্যায়কালের মান বেড়ে যাচ্ছে। হাইট যখন বেড়ে যাচ্ছে পর্যায়কালের মান বেড়ে যাচ্ছে। এখন তোমাকে যেহেতু এটা উচ্চতর দক্ষতার কোয়েশ্চেন, তোমাকে বলে দিতে হবে এক্স্যাক্টলি কতটুকু বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে একটা বিয়োগ করব, ডেল্টা টি বের করব। ডেল্টা টি মানে হচ্ছে T2 মাইনাস T1। এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে আনসার যেটা পাবা সেই আনসারটা হচ্ছে 138.5 সেকেন্ড, যাকে মিনিটে নিলে হয় 2.3 মিনিট। 2.3 মিনিট, মিনিটে নেওয়া না নেওয়া ব্যাপার না। এর মানে উপগ্রহটাকে তুমি যদি 690 কিলোমিটার থেকে উচ্চতা থেকে 800 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাও, অ্যাকচুয়ালি তার আবর্তনকাল বাড়বে না কমবে সেটা বলতে হবে। অবশ্যই আবর্তনকাল বাড়বে। কতটুকু বাড়বে? 138.5 সেকেন্ড অথবা 2.3 মিনিট। তাহলে এতটুকু আবর্তনকাল তার বেড়ে যাবে, এটা তোমাকে এক্স্যাক্টলি বলে দিতে হবে। বলো আমরা বুঝছি কিনা? এইভাবে আমাদের সবগুলো সৃজনশীল তোমাকে আনসার করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আশা করি কোনো ঝামেলা হওয়ার কথা না। এই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এতটুকু যদি ক্লিয়ার হয় পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এরপরে দিনাজপুর বোর্ড 2016 সালের একটা কোয়েশ্চেন আমি বলি, এটা আমি করার দরকার নাই। হ্যাঁ, আমি তোমার কোয়েশ্চেনটা পড়ে শোনাই। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা পড়ে শোনাই। এই কোয়েশ্চেনটা আমার আসলেই এটা করে দেওয়ার দরকার নেই। এটা এক্স্যাক্টলি বর্তমানে যেটা করাইছি এটাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2016 সালের কোয়েশ্চেন। তুমি কোয়েশ্চেন পড়লে বুঝবা। দেখো আমি বলি, বিটিআরসি বঙ্গবন্ধু 1 নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। ঢাকার ভূপৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা হচ্ছে এত। উপগ্রহটির উচ্চতা মানে এইচ এর মান দেওয়া আছে। এবার বলা হলো ঢাকায় জি এর মান হচ্ছে এত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, আর সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এত। এবার বলা হলো বঙ্গবন্ধু 1 উপগ্রহটির ব্যাগ নির্ণয় করো। তো আমাদের দেখো ব্যাগ নির্ণয় করতে হলে জি এর মান, এম এর মান, আর এর মান আমরা অলরেডি মুখস্থ জানি। এইচ এর মান অলরেডি দেওয়া আছে উচ্চতা। এবার তোমাকে বলা হলো এটা আমরা ইজিলি বের করতে পারবো 3 মার্চ। এরপর 4 মার্চের জন্য উদ্দীপকের বঙ্গবন্ধু 1 উপগ্রহটি ভূস্থির কিনা। ভূস্থির উপগ্রহ মানে কি? যে উপগ্রহ পৃথিবীর সাপেক্ষে স্থির। শর্ত কি? শর্ত হলো তার পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান মানে 24 ঘন্টা হইতে হবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে ভূস্থির কিনা, তুমি যে কাজটা করলা তার পর্যায়কাল বের করলা। পর্যায়কালের জন্য আমরা সরাসরি এইভাবে ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে, বইয়ের মতো করার দরকার নাই। তাহলে আমরা লিখব ভূস্থির উপগ্রহের, আমাদের এই যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত আসছে? 24.02 আওয়ার। মানে ধরতে গেলে 02টা আমাদের আসলে কাউন্ট করা না করে এটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা হোপফুলি এটা 24 আওয়ার, যেহেতু তার পর্যায়কাল 24 ঘন্টা, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা ভূস্থির উপগ্রহ। একজনও বললো ভাইয়া শেষে কি লিখবো? এই শেষে কি লিখবা? শেষে সুন্দর করে লিখে দেবা। তোমাকে কি বলছে? উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় সরালে এর আবর্তন করলে কি পরিবর্তন হবে? তাহলে তুমি লিখবা উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় সরালে এর আবর্তনকাল পূর্বের তুলনায় 138.5 সেকেন্ড অথবা 2.3 মিনিট বেড়ে যাবে। শেষ। এটাই আমার আনসার। ওকে, এর মাঝখানে আমরা একটা কাজ করে ফেলি। হ্যাঁ, এর মাঝখানে আমরা একটা কাজ করে ফেলি যে দুইটা সুন্দর সুন্দর কোয়েশ্চেন আমার পরে হয়তো মনে থাকবে না বলতে, ওই কারণে আগেভাগে বলে দিই। এই ধরনের জিনিসগুলো আগেভাগে বলে দেওয়া বেটার, পরে আবার মনে না থাকলে ঝামেলা আছে। হ্যাঁ, পরে আবার মনে না থাকলে ঝামেলা আছে, তো আমরা আগে বলে দিই। তোমরা একটু খাতায় এই জিনিসটা লিখে রাখবা। আমার আসলে এটা কেপলারের সূত্র পড়ানোর সময় বলা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আসলে বইতেই ডেটা ছিল না, তো আমারও মাথায় ছিল না, পরে মনে পড়ছে এটা
অ্যাডমিশনে আমরা বলি আর কি, ইন্টারে বলি না, তাও জেনে রাখা ভালো। আমরা জানি যে সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে, এটা হচ্ছে আমাদের সূর্য, দেখি বুঝতে পারতেছে সূর্যবাহী, এই সূর্যবাহীকে ঘুরে এই চারদিকে আমাদের পৃথিবী আবর্তন করতেছে। হ্যাঁ, কেমন পথে আবর্তন করতেছে? এই যে আবর্তন করতেছে এটা হচ্ছে উপবৃত্তাকার পথে আবর্তন করতে। তোমরা জানো ক্যাপ্লারের সূত্র যদি তোমরা পড়ছো, সূর্যকে সে কোথায় রাখবে? ফোকাসে রাখবে। আমরা জানি আমরা যাকে ভালোবাসি তাকে ফোকাসে রাখতে চাই। আর সূর্যের যে তেজ, সূর্যের যে আলো, সেটা আমাদেরকে কি যে করে সেটা দেখলেই আমাদের লাগে ভালো। ওই কারণে আমরা চারদিকে তাকিয়ে দেখতে চাই সূর্যের আলো, যাতে আমাদের মনটা থাকে ভালো। আসলে আমরা যেখানেই দেখি সূর্যের মতো তেজদীপ্ত মন, তাকে আমি আমাদের আপন করে নিতে চাই, তাকে ফোকাসে রাখতে চাই। এই পৃথিবীও তার ব্যতিক্রম নয়। সূর্যকে দেখে সে ক্রাশ খেয়েছিল। এত সুন্দর, এত আলোময়, এত উজ্জ্বল, এত তেজদীপ্ত, এত উত্তপ্ত, এত হট জিনিস আর পাওয়া যায় না। ওই কারণে পৃথিবীও চান্স ছাড়া নাই। সে কি করছে? সূর্যকে কেন্দ্র করে খালি ঘুরতেই আসে। চিন্তা করে কাছে গেলে আবার সে যদি রিজেক্ট করে দেয়, ওই কারণে যায় না। মানে তাহলে সে কি করে? কিছু সময় দূরে থাকে, কিছু সময় কাছে আসে, কিন্তু তাকে সবসময় কিন্তু ফোকাসে রাখিয়ে দিয়েছে। তাহলে দেখো এভাবে যাইতে সে অলওয়েজ এভাবে যাইতে থাকে, কিন্তু সূর্য মামার কোনো দয়া মায়া বলতে কোনো কিছু নাই। এখন এই পজিশনে আইসা সে সূর্যকে একেবারে কাছে থাকে, আর এই পজিশনে গেলে সে সবচেয়ে দূরে থাকে। এই দুইটা পজিশনটাকে আমরা বলি স্পেশাল পজিশন। এই পজিশন হচ্ছে সবচেয়ে কাছের পজিশন সূর্যের, আর এটা হচ্ছে সবচেয়ে দূরের পজিশন। এই কাছের পজিশনটাকে আমরা বলি হচ্ছে অনুসুর। তোমরা লিখে রাখবা অনুসুর মানে আমরা কি বুঝতেছি? এই পজিশনটাকে আমরা বলি অনুসুর। এর মানে সূর্য থেকে পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তন করে, তার মধ্যে সবচেয়ে কাছের দূরত্ব যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে অনুসুর। আর সবচেয়ে দূরের দূরত্ব যেটা, সেটাকে আমরা বলি অপসুর। তো অনেক সময় তোমাদের অনুসুর অপসুর বললে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবো, এর জীবনে তো এ ওয়ার্ড বইয়ের কোথাও লিখে পেলাম না। আসলে এগুলোকে বলা হয় অনুসুর অপসুর। ওয়ার্ডটা জেনে রাখা ভালো। বলো বুঝছি কিনা? জাস্ট জেনে রাখবা, এটার নাম অনুসুর, এটার নাম অপসুর। পরীক্ষা আসলো অনুসুর এবং অপসুরের মধ্যে কোন জায়গায় পৃথিবীর ব্যাগ বেশি, তুমি কি করবা? তুমি তো এমনিতে তোমাকে জিজ্ঞেস করে তুমি জানবা কোথায় ব্যাগ বেশি, কিন্তু ওই যে অনুসুর অপসুর বললে তখন আটকে যাবা। তাহলে নামটা জেনে রাখো, এটাকে বলে অনুসুর, এটাকে বলে অপসুর। বইতে পাবা না, বাট জেনে রাখবা। বলো বুঝছি কিনা? নূরজাহান মিম, কিরা আজকে ক্লাস আছে? কোথায় গেছো? ঈদের আনন্দে হারিয়ে গেছো নাকি? হ্যাঁ, আজকে ক্লাস আছে। আজকে আমাদের মহাকর্ষ অভিকর্ষের লাস্ট ক্লাস, এবং আগামী দিন থেকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ে শুরু করব। এই একজন বলতে কখন কোন সূত্র বসাবো সেটা নিয়ে ঝামেলায় পড়ে যাব। এই মহাকর্ষ অভিকর্ষের মতো সোজা সূত্র আর কোনো জায়গায় আমি দেখি নাই। তুমি কি বলো? সূত্রগুলো সবগুলো তুমি একসাথে করো, তুমি নিজেই বুঝবা যে তোমার সূত্রে কি কি দেওয়া আছে, কি বের করতে হবে, কি দেওয়া আছে, কি বের করতে হবে। তাহলে তুমি তো বুঝে যাচ্ছ। তোমাকে অভিকর্ষ স্তরণ থেকে কোয়েশ্চেন করেছে, তুমি কি স্যাটেলাইট সূত্র ইউজ করবা? তোমরা স্যাটেলাইট থেকে কোয়েশ্চেন করছো, অভিকর্ষ স্তরণের সূত্র ইউজ করবা না? সূত্রগুলো সবগুলো নোট করে রাখো, তখন দেখবে তুমি অটোমেটিক বুঝে যাবা। আচ্ছা, তাহলে দুইটা পজিশনের নাম জেনে রাখবো। এটা হচ্ছে অনুসুর আর এটা হচ্ছে অপসুর। অনুসুর অপসুর আমাদের এই যে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তো একটি স্পেশাল কোয়েশ্চেন তোমাদেরকে আমি বলি। এই কোয়েশ্চেনটা আসলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কোনো বইতে থাকে না সাধারণত, এটা অ্যাডমিশন লেভেলের বইগুলোতে থাকে। তো আমি বলি যে এটা আমরা অ্যাডমিশনে করাই, অনেকে ব্যাখ্যাও জানে না, তাও আমি বলি। আমরা জানি, মনে করো তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে আমি লাফ দিলে এতটুকু, মনে করো আমি এভাবে বললাম, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নাম দিলাম G1, আচ্ছা নাম দিলাম হচ্ছে যেটাকে জি আর্থ। মান যাই হোক, আমরা এখন মান দিয়ে করবো না, মান জি আর্থ, এর মান 9.8 তোমরা জানো। হ্যাঁ, তাহলে এরপর দিলাম মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি মার্স, মঙ্গল। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মনে করো মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। এবার বললো একজন বালক পৃথিবী পৃষ্ঠে লাফ দিয়ে 3 মিটার উপরে উঠতে পারে। ওই বালকটি
ওই বালকটি মঙ্গল পৃষ্ঠে লাফ দিলে কতটুকু উপরে উঠবে? উপরে উঠবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমি ধরে নিলাম ভাইয়া এটাই হচ্ছে আমাদের আর্থ, এটাই হচ্ছে আমাদের মার্স, মঙ্গল, পৃথিবী, মঙ্গল। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে সে লাফ দিয়ে সে যতটুকু হাইটে উঠলো এটাকে নাম দিলাম হচ্ছে H1। মঙ্গল পৃষ্ঠ থেকে সে লাফ দিয়ে সে যতটুকু উপরে উঠলো দিস ইজ H2। তো তোমাকে বলে দেওয়া আছে H1 এর মান হচ্ছে, অর্থাৎ পৃথিবীর জন্য মান হচ্ছে কত, 3 মিটার উপরে উঠতে পারে। H2 এর মানটা কত তোমাকে জিজ্ঞেস করছে। তো এখানে G1, এটা যে G1 সমান তো আমরা বললাম জি আর্থ, আর G2 সমান হচ্ছে কত, জি মার্স, এগুলোর মান দেওয়া থাকবে, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো এখান থেকে লাফ দিলাম আর এখান থেকে লাফ দিলাম, কতটুকু উপরে উঠবো। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি, আমরা অনেক জায়গায় ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিই, আমরা অনেকে বুঝি না। তো তোমাকে একটা কথা বলে রাখি, আচ্ছা তুমি দুইটা জিনিসের কম্পেয়ার করবা, কম্পেয়ার করার জন্য কি আদার্স কোয়ান্টিটিগুলো ঠিক থাকতে হবে না? এখন স্বাভাবিক হিসাব নিকেশ হচ্ছে তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, মঙ্গলে যাইয়ে তোমার মনে অনেক 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 উত্তেজনা জাগলো, তুমি 3-এর জায়গায় 30 মিটার পার সেকেন্ড ব্যাগে ধাক্কা উপরের দিকে বেগমান হইলা, নিশ্চয়ই মঙ্গলে তুমি বেশি উঠবা। তাহলে এক্ষেত্রে আমরা একটা কথা হচ্ছে, আমি যেহেতু কম্পেয়ার করতেছি হাইটের, এর মানে বুঝতেই পারতেছ আমরা আদিবেগ কী থাকবে, সেম থাকবে। মানে একই আদিবেগে পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিল, সেম আদিবেগে মঙ্গলের পৃষ্ঠ থেকে লাফ দিল, তখন যেই আমরা বলতে পারবো আমাদের এখানে কাহিনী আছে। তাহলে আমরা কি করব, আমরা জানি হচ্ছে এই যে কোন একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ কতটুকু উঠে, ভাইয়া H = U²/2g, মনে আছে কি না? হ্যাঁ, কোথায় পড়ছিলাম গতিবিদ্যার মধ্যে, সর্বোচ্চ উচ্চতা U²/2g, খাড়াবাবু উপর দিকে নিক্ষেপ করলে। এখানে তো ইউ কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি H is proportional to 1/g, H এবং g পরস্পর ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি H হচ্ছে k × 1/g, এখান থেকে আমরা বলতে পারি Hg = কনস্ট্যান্ট। তাহলে Hg = কনস্ট্যান্ট মানে কি, যে কোনো ক্ষেত্রে H এবং g এর গুণফল সেম। তাহলে এক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে H এর গুণফল H1 G1 যা, সেকেন্ড ক্ষেত্রে H2 G2 এর মানও কি সেম। তাহলে আমি কার মান বের করব, আমি অ্যাকচুয়ালি H2 এর মান বের করব। তাহলে H2 = আমরা নিশ্চয়ই বলতে পারতেছি H1 G1 / G2, H1 এর মান দেওয়া আছে 3, G1 এর মান দেওয়া আছে জি আর্থ, আর আমাদের G2 এর মান দেওয়া আছে কত, G2 এর মান দেওয়া আছে জি মার্স। তাহলে দেখো এই সূত্র দিয়ে আমরা ব্যবহার করে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার এক্সাক্ট ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখলে হবে, তোর বইতে এই ফর্মুলা পাবা না, এটা হচ্ছে কোথায়, গতিবিদ্যা থেকে আসছে, হ্যাঁ। তাহলে আশা করি এবার পারবা, কি বলো, এটা পারবো না? এটা পারবো কি না? H1 G1 = H2 G2, H1 G1 = H2 G2, শেষ হয়ে যাবে, বুঝছি কি না? আজকে ধ্রুব কেউ মেনশনও দে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি ক্লাস করবা, এটা কিন্তু পেইড গ্রুপের ক্লাস, দ্যাট মিনস তুমি টাকা দিয়ে পড়তেছো। তাহলে তুমি টাকা দিয়ে পড়তেছো, তুমি ক্লাস করবা, এটা কি তোমার জানা দরকার শিডিউলটা, নাকি তোমাকে তোমার বন্ধু মেনশন করে জানাই দেওয়া দরকার? অবশ্যই নিজ দায়িত্বে পড়তে আসতে হয়। তানবিন সুলতানা ইস্পা আরেকটু বলবেন প্লিজ? হ্যাঁ আচ্ছা দেখো, আমি তোমাকে বলতেছি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে মনে করো আমি লাফ দিলে, আমি এখন পৃথিবী পৃষ্ঠে আসি না, আমার নিচে মনে করো পৃথিবী, এখন মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিয়ে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিলাম, লাফ দিয়ে আমি এতটুকু উপরে উঠলাম। এবার আমাকে প্রশ্ন করা হলো, ভাইয়া আপনাকে মঙ্গলে পাঠিয়ে দিলাম, আমি এখন কোথায়? আমি মঙ্গলে, আমার নিচে মঙ্গল হয়ে যাক, আমার মঙ্গল হবে না কোনো অমঙ্গল, ওই কারণে সবাই যেতে চায় মঙ্গলে। তাহলে দেখো মঙ্গল পৃষ্ঠে আমি লাফ দিলাম, তাহলে আমি পৃথিবী, দেখো একই আদিবেগে উপর দিকে আমি পৃথিবী পৃষ্ঠ থেকেও ধাক্কা দিলাম, মঙ্গল পৃষ্ঠ থেকেও ধাক্কা দিলাম, কিন্তু পৃথিবী পৃষ্ঠে আর মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সেম না। অভিকর্ষ ত্বরণ যদি সেম না হয়, এর মানে
ওই কোনো বস্তুকে পৃথিবী যে ত্বরণে টানতেছে মঙ্গল সেম ত্বরণে টানতেছে না, দুইটা ত্বরণ ভিন্ন ভিন্ন, যার কারণে দুইজনের হাইটটাও ভিন্ন ভিন্ন। কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠে? u²/2g। আদিবেগ তো দুইটার জন্য সেম, তাহলে এখানে কাহিনী হচ্ছে h এবং g দিয়ে। তাহলে h এবং g কি? ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি h1g1 = h2g2। h1g1 হচ্ছে পৃথিবীর জন্য, h2g2 হচ্ছে মঙ্গলের জন্য। h1g1 = h2g2 দিব। হাইট তো আমাদের জানা আছে, g1 g2 জানা আছে, আর মঙ্গলের হাইটটা আমাকে বের করতে হচ্ছে। শেষ। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিলে এতটুকু উপরে উঠবো, মঙ্গল পৃষ্ঠ থেকে লাফ দিলে কতটুকু উঠবো বের করা যাবে। h1g1 = h2g2। আচ্ছা, এবার আসি আমরা একটা কাহিনী আসি, লিফটের কাহিনী। হ্যাঁ, লিফটের কাহিনীতে আসি আমরা, লিফটের কাহিনীতে আসি একটু ভালো করে খেয়াল করো। লিফটের কাহিনী, লিফট আমাদের এবারের টপিক হচ্ছে লিফট কথন। এটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। লিফট কথন এই কনসেপ্টটা অন্যান্য অধ্যায়ের কাজে লাগে। যেমন অনেকে গতিবিদ্যা পড়ার সময় আমাকে কোয়েশ্চেন করছে, অনেকে নিউটনীয় বলবিদ্যা পড়ার সময় কোয়েশ্চেন করছে, কিন্তু আমি কাউকে কোয়েশ্চেন আনসার দিই নাই, কারণ আমার সিস্টেম অনুযায়ী এটা এখানেই পড়াই আর কি আমি। তো সেক্ষেত্রে আমরা আজকে বলে দিব যে লিফটের ব্যাপারগুলো কি হয়, এবং এখান থেকে আমরা দেখব যে মহাশূন্যচারীরা কেন ওজনহীন অনুভব করে, এই টাইপসের ব্যাপারগুলো আর কি। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে আমাদের এখানে যদি আমরা বলি কি হয়, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা লিফট দেবো। দেখো আমি লিফট আঁকবো। হ্যাঁ, আমরা লিফট আঁকতেছি, 3টা লিফট আঁকবো। আমার এখানে একটা লিফট আছে, এখানে একটা লিফট আছে, ভালো করে খেয়াল করে দেখো, অ্যান্ড আমাদের এখানে একটা লিফট আছে। 3টা লিফট নিয়ে আমি কাজ করতেছি। এখন এই যে আমার 3টা লিফটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই লিফটটা হচ্ছে স্থির, এই লিফটটা কি? স্থির। এটি স্থির লিফট, চলতেছে না। আর এই দুইটা লিফট হচ্ছে চলমান। তাহলে এটা হচ্ছে স্থির লিফট, আর এই দুইটা হচ্ছে চলমান লিফট। এটা হচ্ছে এ ত্বরণে ঊর্ধ্বগামী, অর্থাৎ উপরের দিকে এ ত্বরণে যাচ্ছে। এটা কিন্তু লিফটের ত্বরণ, অর্থাৎ লিফটটা এ ত্বরণে যাচ্ছে। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই লিফটটা আমাদের কেন জি ত্বরণে যায় না? দেখো, লিফটের ত্বরণ জি হয় না। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লিফট, একটু কথাটা মাথায় রাখো ভাই, এটা হচ্ছে লিফট। লিফট কিভাবে চলে ভাই? লিফট হচ্ছে আর কিছুই না ভাই, লিফট মিন্স দিস ইজ এ কক্ষ, যেখানে আমরা থাকি আবদ্ধ, ওইখান থেকে আমরা সুসুরাই উপরের দিকে আমাদের উঠে যাইতে পারি। এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হয় একটা রশি দিয়ে, মোটা রশি দিয়ে। এই মোটা রশি দিয়ে আমি লিফটটাকে বেঁধে রাখলাম। এই যে আমার রশি, এই রশি দিয়ে আমরা লিফটটাকে বেঁধে রাখলাম। হ্যাঁ, লিফটটাকে বেঁধে রাখলাম। এই রশি দিয়ে লিফটটাকে টেনে উপরে তোলা হয় কপিকল সিস্টেমের মাধ্যমে। আবার আমাদের রশি দিয়ে রশিটা আস্তে আস্তে ছেড়ে দিলে নিচের দিকে নামে, জাস্ট লাইক দ্যাট। মনে করো, আসো তোমাদেরকে লিফট দেখাই। মনে করো ভাই এটা হচ্ছে লিফট। হ্যাঁ, গরিবের লিফট, এটা হচ্ছে গরিবের লিফট। হ্যাঁ, গরিবের লিফট। এই যে এটাই হচ্ছে আমার সেই লিফটটা আবার নিচে তার থাকে না, সো আমার তো এখানে তার খুলে ফেলা যাবে না। তো আমি এখানে ধরে নাও, নিচে কিছু নাই, ধরে না। এই পেয়ে গেছি। ওয়েট এ সেকেন্ড, আমরা লিফট পেয়ে গেছি। এই যে লিফট, দারুণ একটা লিফট পাইছি। এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে আমাদের লিফট, আর এর থেকে ভালো কিছু পাচ্ছি না। আসো, এটা হচ্ছে আমাদের লিফট। তাহলে দেখো, এই লিফটের ভিতর লিফট, হ্যাঁ, এই লিফট, এই রশি দিয়ে টেনে টেনে লিফটটাকে তুলতেছি, রশি দিয়ে টেনে টেনে লিফটটাকে নিচের দিকে নামাচ্ছি। তাহলে আমি রশিটাকে যে টেনে টেনে তুলতেছি, বুঝো ব্যাপারটা, টেনে টেনে তুলতেছি, একটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, একটা নির্দিষ্ট ত্বরণে তুলতেছি। ও একটা ত্বরণে উপরের দিকে উঠতেছে, একটা ত্বরণে নিচের দিকে নামতেছে। এই ত্বরণটা যে কোনো ত্বরণ। এবার দেখো, আমি কেসি দিয়ে রশির দড়িটা কেটে দিলাম, লিফটের দড়ি ছিঁড়ে গেছে। এর মানে কি? লিফট মুক্তভাবে নিচে দিয়ে পড়ে গেছে না? খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত আমি লিফটটাকে দড়ি দিয়ে টানলাম, দড়ি দিয়ে নামাইলাম, এর মানে লিফটটা দড়ির সাথে আবদ্ধ। বাট যখন লিফটের দড়ি ছিঁড়ে গেল, এর মানে কি? লিফটটা মুক্তভাবে পড়ে। তাহলে আমরা যে বলি কোনো একটা বস্তুর ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ ভাই,
কোন একটা বস্তুর ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান যদি মুক্তভাবে পড়ে, বাট বস্তু যখন যুক্ত নয়তো সে মুক্ত, তখন তুমি বলতে পারবে না অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে রাখিতে হবে স্মরণে, যখনও মুক্তভাবে আমাদের কোনো একটা বস্তু পড়ে তখন ইউজ করব অভিকর্ষজ ত্বরণ। এটা আমাদের সবসময় রাখিতে হবে স্মরণ। বারবার বলতেছি মুক্তভাবে পড়লে। তাহলে আমার দেখো তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দেখো ভালো করে, এই যে আমার লিফট, এই লিফটটা আমাদের এই ত্বরণের উপর দিকে উঠতেছে, হইতে পারে এই ত্বরণের নিচের দিকে নামতেছে। হ্যাঁ, এবার লিফটটাকে যদি আমি রশিটা কেটে দিই, এই দেখো তো লিফটের রশিটা আমি কেটে দিছি, ভালো করে খেয়াল করো, লিফটের রশিটা আমি কেটে দিলাম। বলো এবার লিফটটা কোন দিকে নামবে? ভাই নিশ্চয়ই নিচের দিকে, লিফটটা ভারী জিনিস। তাহলে লিফটের রশি আমি কেটে দিলাম, লিফটটা আমার নিচের দিকে নামবে। এখন আমার প্রশ্ন হচ্ছে লিফটের ত্বরণটা কত? লিফট কত ত্বরণের নিচের দিকে নামবে আমাকে বলো তো, এই বলো, সবাই কমেন্টে বলো। আমি লিফটের দড়ি ছিঁড়ে দিলাম, আমার লিফটের দড়ি ছিঁড়ে গেছে, দুর্ঘটনা ঘটছে। তাহলে আমাকে বলো এই লিফটটা এখন কত ত্বরণের নিচের দিকে নামতেছে? দড়ি ছেড়ে দিলে তো লিফটটা আমাদের খুশি হয়ে আকাশে উড়বে না। লিফট তো কোনো পাখি না যে খাঁচার ভিতর থেকে আমাদের ছেড়ে দিলে তখন উড়ে যাবে। অপরাজিতা দাস মৌ, জি এক্স্যাক্টলি। ইসলাম আশিক, জি এক্স্যাক্টলি। মেহরাজ তাসপিয়া, জি এক্স্যাক্টলি। ইসরাত জাহান, জি। তানমিন সুলতান ইস্পা, জি এক্স্যাক্টলি। তুর্না শাহ, জি। রূপা, জি। হ্যাঁ, আপরা, জি। অন্তরা, জি। আর পড়া যাবে না, জি 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 জি। হ্যাঁ এক্স্যাক্টলি। অর্থাৎ তাহলে আমরা যদি বলি, খেয়াল করো, যদি কখনো লিফটের দড়ি ছিঁড়ে যায় এর মানে লিফটটা মুক্তভাবে নিচের দিকে পড়ে, তখন জি ত্বরণের নিচের দিকে নামে। তাহলে আমার কথা হচ্ছে এই মুক্তভাবে না পড়ে যদি যুক্ত থাকে, হ্যাঁ, তখন কি হয়? আমি জাস্ট দেখব হচ্ছে লিফট স্থির আছে, লিফটটা এ ত্বরণে ঊর্ধ্বগামী এবং আমার লিফটটা হচ্ছে এ ত্বরণে নিম্নগামী। এর মানে লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে। লিফটটা কি, আমি এখানেই দেখাই, লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তো আমি এই মেইনলি আমাদের এই দুইটা সিচুয়েশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে লিফটটা যদি এ ত্বরণে উপরের দিকে উঠে কি হয়, এ ত্বরণে নিচের দিকে নামলে কি হয়, সেটা আমাদের দেখার বিষয়। এবার আসো ভাইয়া, এই যে আমার লিফট, এই লিফটের ভিতরে আমি মিস্টার ইমু দাঁড়াইয়া আছি, তখন সেখানে বসিয়া আমি ভাবিতেছি ক্লাসে আমি কোন অঙ্কটা যেন কষিয়া আছি। তাহলে আসো, আমি এই লিফটের ভিতর আমি দাঁড়ায় আছি এবং আমার পাশে মনে করো এখন তো একজন দাঁড়ায় থাকি, ভবিষ্যতে মনে করো আমার সাথে আরো একজন দাঁড়ায় থাকবে, তখন জিনিসটা হবে এরকম। ও, আমার হাতটা তো এখানে থাকবে না, আমার হাতটা এখানে থাকবে, আর কোমরে আরেকটা হাত থাকবে। কি সুন্দর, বাহ, ভাবতেই অবাক লাগে। আচ্ছা আসো, তো আমরা এখন তো এখানে দুইজনকে নিয়ে অ্যানালাইসিস করবো না, আমি শুধুমাত্র আমার চিন্তা করি। হ্যাঁ, আগে নিজের চিন্তা করি। হ্যাঁ, এটা ভবিষ্যতে আমরা ক্যালকুলেশন করব, আপাতত আমরা সিঙ্গেল ক্যালকুলেশন করি। হ্যাঁ, তোমাদেরকে আমি মনে কষ্ট দিতে চাচ্ছি না, তোমাদের মনের কষ্ট আমি বাড়াচ্ছি না। আসো আমরা দেখি, এই যে আমি মিস্টার ইমু, তোমাদেরকে কিন্তু পুরো কনসেপ্টটা আজকে বুঝাই দিমু। তার জন্য আমি এখানে নিজেকে অঙ্কন করিলাম, এখানেও আমি লিফটে নিজেকে আবিষ্কার করিলাম, এখানেও আমি লিফটে নিজেকে আবিষ্কার করিলাম। এবার আসো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমার একটা ভর আছে, আমি কিন্তু লিফটের কোথায় দাঁড়ায় আছি ভাইয়া? আমরা লিফটের গ্রাউন্ডে দাঁড়ায় আছি আর কি, হ্যাঁ, ফ্লোরে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার ওজন, আমার একটা ওজন আছে না? অবশ্যই আছে। আমার ওজন W=mg অলওয়েজ নিচের দিকে কাজ করবে, অবভিয়াসলি আমার ওজন mg অলওয়েজ নিচের দিকে কাজ করবে, আমার ওজন নিচের দিকে কাজ করবে। ভালো করে খেয়াল করো, এই mg যে ওজনটা, এটা অ্যাকচুয়ালি কোন ওজন বলো তো? এটা হচ্ছে আমার প্রকৃত ওজন, এটা হচ্ছে আমার প্রকৃত ওজন। তাহলে আমি বলি এটা হচ্ছে W=mg। আমি একটু লিখে রাখি, আমি কোথায় লিখবো, আচ্ছা পরে লিখবো না, হ্যাঁ, W=mg। আচ্ছা, এটা আমি এখানে এইদিকে লিখে রাখি, এটা হচ্ছে আমার প্রকৃত ওজন, এটা হচ্ছে আমার প্রকৃত ওজন, যে আমার আসলে পৃথিবী আমাকে এই ওজনের নিচের দিকে টানে, আমার প্রকৃত ওজন। দেখো, আমি যদি বলি তোমার ওজন 500 নিউটন, দ্যাট মিন্স এটা নয় যে তুমি নিজেকে সবসময় 500 নিউটন অনুভব করবা। দেখো, তোমার ওজন আর তোমার অনুভূত ওজন দুইটার মধ্যে পার্থক্য আছে। তোমার ওজন আর তোমার অনুভূত ওজন দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আসো আজকে সেটা দেখাবো।
দেখো এই ওজনটা কিন্তু আমার আসলে আমার ওজন, পৃথিবী আমাকে ভালোবেসে যে ওজনে টানে সেটাই হচ্ছে এই ওজনটা। এখন আসো, আচ্ছা আমরা এই ওজনটা কোথায় কাজ করতেছে? লিফটের ভূমিতে। তাহলে নিউটন সাহেব আমাদেরকে বলিয়া দিয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা এই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া উপরের দিকে আছে। তাহলে আমাদের ভূমি একটা প্রতিক্রিয়া বল দিবে, ভূমি একটা প্রতিক্রিয়া বল দিবে, ভূমি একটা প্রতিক্রিয়া বল দিবে। ভূমি যে প্রতিক্রিয়া বল দিচ্ছে তাকে নাম দিলাম হচ্ছে এফ। ভূমি যে প্রতিক্রিয়া বল দিচ্ছে তাকে নাম দিলাম হচ্ছে এফ। ভূমি যে প্রতিক্রিয়া বল দিচ্ছে তাকে নাম দিলাম হচ্ছে এফ। এবার একটু খেয়াল করে দেখো, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই জায়গায় যদি আমি চিন্তা করি এফ এবং এমজি এর মধ্যে, তোমরা একটু আমাকে বলবা এফ এবং এমজি এর মধ্যে কে বড়? এটা হচ্ছে এক নাম্বার দিবা, 2 নাম্বার দিবা, 3 নাম্বার দিবা, তিনটা সিচুয়েশন। এফ এবং এমজি এর মধ্যে কে বড় কে ছোট? এখানে এফ এবং এমজি এর মধ্যে কে বড় কে ছোট? এখানে এফ এবং এমজি এর মধ্যে কে বড় কে ছোট? আমাকে একটু বলো। 1 নাম্বার সিচুয়েশান লিফটটা কিন্তু স্থির, আর 2 নাম্বার সিচুয়েশান লিফটটা এ ত্বরণে উপর দিকে উঠতেছে, 3 নাম্বার সিচুয়েশান লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে। আমাকে বলো এফ এবং এমজি কোনটা সমান, কোনটা বড়, কোনটা ছোট? একটু তোমরা সবাই কমেন্ট করো। কলম শেষ, কারো কাছে 2টা কলম আছে? আমি স্কুলে যেতে জীবনেও আমার কাছে 2টা কলম থাকলেও কাউকে দিতাম না উইদাউট পরীক্ষার হল তো একটা সেন্সিটিভ জিনিস, সেটা বাদে। কারণ ভাই তুমি জীবনে মানুষের উপকার করে স্কুলের বন্ধু বান্ধবকে বা কলেজের বন্ধু বান্ধবকে বা ভার্সিটির বন্ধু বান্ধবকে একটা কলম দিবা না? এই কলম আর জীবনে তুমি পাবা না না না। এটাই হচ্ছে আমাদের নীতি, এটা হচ্ছে নীতি, স্কুলের নীতি, কলেজের নীতি, ভার্সিটির নীতি। জীবনে আর পাবা না। স্কুল কলেজে তো মনে করো পরের দিন তার কাছে খুঁজলে হয়তো তার ব্যাগটা ঘাটাঘাটি করলে পাইতে পারো। ইউনিভার্সিটিগুলোতে কেমন হয় জানো? তুমি কাউকে দিছো না, পরের দিন তার ব্যাগ হাতাইলেও দেখবে পাবা না। সে পরের দিন পারলে আবার তোমার কাছে আবার খুঁজবে, বন্ধু কলম আছে? যাক, এই যে সবাই পারতেছে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আনসারটা কি হবে? প্রথম ক্ষেত্রে যেহেতু লিফটটা স্থির, হ্যাঁ, তাহলে আমাদের এখানে বলাই যাচ্ছে এই যে আমাদের উপরের দিকে এফ আর নিচের দিকে এমজি দুইটা কি? দুইটা অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের এই বস্তুর উপর যে কাজ করতেছে না, এটা আমাদের সমান, দুইটা সমান হওয়ার কারণে আমাদের এটা স্থির থাকার কারণে দুইটা সমান। আর এখানে দেখতেছো বস্তু এ ত্বরণে উপর দিকে উঠতেছে। আমরা জানি কোনো একটা বস্তুর ত্বরণ আছে মানে কি তার উপর লব্ধি বল কাজ করে। তো আমি যদি বলি এফ এবং এমজি সমান, তাহলে কি তার কোনো ত্বরণ থাকবে না? এই লিফটের ত্বরণ এ মানে কি লিফটের ভিতরে যে আছে তারও ত্বরণ না। জিনিসটা বুঝো, আমি লিফটের ত্বরণ হচ্ছে এ, তাহলে আমি লিফটের উপর দাঁড়ায় আছি, আমার ত্বরণ কত? লিফটের ত্বরণের অবশ্যই সমান, কারণ সিস্টেমের ভিতরে আছি। তাহলে আমাদের এই অ্যাপটা হচ্ছে এমজি এর থেকে বড়। অ্যাপটা এমজি এর থেকে বড় হওয়ার কারণে ঊর্ধ্বমুখী বলের মান বেশি, আর ঊর্ধ্বমুখী বলের মান বেশি হওয়ার কারণে ঊর্ধ্বমুখী একটা ত্বরণ আছে। আর এখানে অ্যাপটা এমজি এর থেকে ছোট, যার কারণে নিম্নমুখী বলের মান বেশি। নিম্নমুখী বলের মান বেশি হওয়ার কারণে আমরা একটু যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে নিম্নমুখী বলের মানের কারণে আমরা এখানে কি এই যে নিচের দিকে একটা ত্বরণ পাচ্ছি। তাহলে দেখো এখানে এই যে অ্যাপ, এই অ্যাপটাকে আমরা কি বলতেছি? এই অ্যাপটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক কি না? প্রতিক্রিয়া বল। এই যে প্রতিক্রিয়া বল বলতেছি, এটাই হচ্ছে আমাদের অনুভূত ওজন বা আপাত ওজন। অনুভূত ওজন বা আপাত ওজন। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে প্রকৃত ওজন, এটা হচ্ছে অনুভূত ওজন বা আপাত ওজন। তাহলে আমি বলতে পারতেছি এখানে আমি কি পরিমাণ বল অনুভব করব? ওজনের সমপরিমাণ বল, ওজনের সমান বল অনুভব করব। এবার আসো, এখানে আমি কি করব? আমার ওজন হচ্ছে এমজি, আমি অনুভব করতেছি। দেখো লিফট আমাকে যে বলে ধাক্কা দেয় সেটাই আমি অনুভব করি। আমার ওজন এমজি, কিন্তু আমি অনুভব করব কত? অনুভব করব হচ্ছে এফ। এই যেটা আমি অনুভব করতে সেটা কিন্তু এমজি এর থেকে বেশি। এমজিটা আমার প্রকৃত ওজন। এর মানে আমি ওজনের থেকে বেশি বল অনুভব করব, মানে ওজনের থেকে বেশি অনুভব করব।
আর এখানে কম অনুভব করব, কম অনুভব করব। এই কথাটার মানে কি? তাহলে দেখো এই তিনটা থেকে এমসিকিউ প্রচুর আসতে পারে। লিফট যখন দাঁড়াই আছে তখন ওজন যা তাই আমি অনুভব করিয়াছি। লিফট যখন উপরের দিকে ঊর্ধ্বগামী তখন আমাদের ওজন বেশি বেশি মনে হয়, নিজেকে ভারী ভারী মনে হয়। আর লিফট যখন নিচের দিকে একটা ত্বরণে যায় তখন নিজেকে হালকা হালকা মনে হয়, হালকা হালকা মনে হয়। তুমি দেখিও লিফট দাঁড়াই থাকলে তো নর্মাল, লিফটে যারা উঠছো বিশেষ করে ক্যাপসুল লিফটগুলোতে, তাহলে উপরের দিকে ওঠার সময় তুমি এক এক রকম ফিলিংস আসে তোমার, নিচে নামার সময় আরেক রকম ফিলিংস, উপরে ধাক্কা মারলে এক ফিলিংস, নিচে ধাক্কা মারলে আরেক ফিলিংস। তাহলে দেখো উপরের দিকে লিফট ধাক্কা মারতেছে তখন তুমি এক ধরনের ফিলিংস পাচ্ছ, কেন? তোমার কাছে মনে হবে নিজেকে অনেক ভারী ভারী মনে হবে। আর নিচের দিকে ধাক্কা মারার সময় তখন নিজেকে অনেক হালকা হালকা মনে হবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম যে যখন লিফট এই ধরনের ঊর্ধ্বমুখী তখন আমরা দেখো আমাদের ওজন কিন্তু বাড়ে কমে না, ওজন কিন্তু ওজনের সমানই আছে। অনেকে এই ভুলটা করে, ওজনের সমান আছে কিন্তু আমি অনুভব করতেছি, যাকে আমরা বলি আপাত, নট প্রকৃত। প্রকৃত ওজন সেম অলওয়েজ, বাট আপাত যেটা আমি অনুভব করতেছি, আমার অনুভূতি বলতেছে আমার কাছে ওজন মনে হয় বেড়ে গেছে, ওজন মনে হয় কমে গেছে। ওই কারণে গোপন সূত্রে পেয়ে গেছে। মেয়েরা লিফটে করে নিচের দিকে নামতে পছন্দ করে কারণ তখন নিজেদেরকে হালকা অনুভব করে। আর ছেলেরা চিকন ছেলেরা তারা যে কাজটা করে তাদের তো খুব আফসোস। চিকন ছেলে যারা আছে এখানে তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই, তোমাদের তো খুব আফসোস কেন আমরা এরকম পাতলা। আমাদের মনে করো এই যে একটু টোকা দিলে আমরা বাতাসের সাথে উড়ে যাই, টেনশন নাই। লিফটে যাইয়া উপরের দিকে উঠতে থাকবা, নিজেকে তখন একেবারে ভারী 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 মনে করবা, অন্তত মানসিক সন্তুষ্টিটা পাবা। হ্যাঁ সাইবল, আমি কিন্তু এখানে মেইনলি F = mg সমান, কারণ কেন? লিফট স্থির মানে কি তার ত্বরণের মান শূন্য, ত্বরণ শূন্য মানে হচ্ছে লব্ধি বলের মান শূন্য, এর মানে উপরে নিচে সেম বল। আর এখানে ত্বরণ উপরের দিকে ওই কারণে উপরের দিকে বল বেশি, আর এখানে ত্বরণ নিচের দিকে ওই কারণে নিচের দিকে বল বেশি। এখানে লিফট স্থির না থেকে যদি লিফটটা সমবেগে যাইতো, সমবেগে গতিশীল তাহলে কোনো সমস্যা ছিল না। সমবেগে গতিশীল তারও ত্বরণ কিন্তু 0। লিফট যদি সমবেগে উপরে উঠে বা সমবেগের নিচে নামে, সমবেগের ত্বরণের মান 0, সো তখন আমাদের কোনো ব্যাপার না। বাট লিফট যদি ত্বরণে উঠে ত্বরণে নামে তখন উঠার সময় F বেশি, নামার সময় mg বেশি। এবার আসো আমরা ক্যালকুলেশন করে দেখি। আমরা একটু দেখি যে উপরের দিকে গেলে আমাদের কি হয়। আমাদের এই অ্যাপটা বের করতে হবে। কি বের করতে হবে? অ্যাপটা। তো আসো আমরা উপরের দিকে গেলে কি হয়, নিচের দিকে গেলে কি হয়, এই দুইটা আমরা ক্যালকুলেশন শিখবো। আমাদের প্রথমটার দরকার নেই, আমরা পরের দুইটাই শিখবো। হ্যাঁ, আমরা পরের দুইটা শিখবো। তো প্রথমটাতে আমরা বলেই দিই, প্রথমটাতে তো আমরা বলতে পারতেছি, চাইলে আমরা প্রথমটাতে বলতে পারি যে আমাদের এখানে প্রথমটার ক্ষেত্রে F = mg। এবার দেখো পরেরটার ক্ষেত্রে উপরের দিকে উঠতেছে, তাহলে এখানে আমরা জানি সামেশন অফ F = ma, নিউটনীয় বলবিদ্যায় পড়ছিলাম। এখানেও আমরা বলতে পারবো সামেশন অফ F = ma। এবার তুমি একটু খেয়াল করো, সামেশন অফ F মানে কি? লব্ধি বল। তাহলে দেখো এই যে আমার বস্তু, এই বস্তুর উপর কয়টা বল কাজ করে? দুইটা বল, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। উপরের দিকে F, নিচের দিকে mg। কে বড়? F বড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো F - mg হচ্ছে ma। আর ডান দিকে তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে F এবং mg এর মধ্যে কে বড়? mg বড়। তাহলে লব্ধি বলের মান কি হবে? লব্ধি বলের মান হবে mg - F হচ্ছে ma। এবার তোমাকে অ্যাকচুয়ালি এখান থেকে যেটা ক্যালকুলেশন করতে হবে F এর মানটা। তাহলে আমি এখান থেকে F বলতে পারবো ma + mg। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো F = m × g + a। এখানে আমরা বলতে পারবো F হচ্ছে mg - ma। এখান থেকে বলা যায় F = m × g - a। তাহলে একটু খেয়াল করে দেখো, লিফট যখন এ ত্বরণে উপরের দিকে উঠে তখন আমরা ফর্মুলা পাচ্ছি এটা, এই F হচ্ছে প্রতিক্রিয়া বল বা আমাদের অনুভূত বল। আর লিফট যখন এই ত্বরণে নিচের দিকে নামে তখন F = m × g - a। অনেকে আমাকে অনেক দিন ধরে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমাদের উপরের দিকে উঠলে, এ ত্বরণে যখন উপরের দিকে উঠে তখন কেন a যোগ হয় আর নামার সময় কেন a বিয়োগ হয়? ক্যালকুলেশনটা আমার অ্যাকচুয়ালি এমনই হয়। তাহলে আমরা বলবো এ ত্বরণে উপরের দিকে উঠলে g + a, এ ত্বরণে নিচের দিকে নামলে g - a। এটা শুধু লিফটের ক্ষেত্রে না, কোনো একটা বস্তুকে তুমি হাতে মনে করো এই যে
এরকম এরকম যে আমি লিফট বাদ দিলাম যে কোনো একটা বস্তু তাকে রশি ধরে টেনে এই ত্বরণে উপরের দিকে উঠাচ্ছি, এই ত্বরণে নিচের দিকে নামাচ্ছি, অ্যাকচুয়ালি সেম। তাহলে লিফট না হয়ে যদি কোনো একটা বস্তু এরকম হয়, এই ত্বরণে উপরে উঠে এই ত্বরণে নিচে নামে, তখন আমি সেম কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো। এক কথায় এই ত্বরণে ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, এই ত্বরণে নিম্নগামী হলে জি মাইনাস এ। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? এই এতটুকু বলো, এই ত্বরণে ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, এই ত্বরণে নিম্নগামী হলে জি মাইনাস এ, এই ত্বরণে ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, এই ত্বরণে নিম্নগামী হলে জি মাইনাস এ, এই ত্বরণে ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, এই ত্বরণে নিম্নগামী হলে জি মাইনাস এ। এই দুইটা জিনিস আমাদের মাথার ভিতর সেট করে ফেলতে হবে, মাথার ভিতর সেট করে ফেলবো আমরা। অপরাজিতা দাস মৌ, ভাই এটাকে অলওয়েজ অ্যাপ্লাই করা যায়? অবশ্যই অবশ্যই অবশ্যই, শর্তটা বুঝো না তুমি, জাস্ট শর্তটা দেখো। আমরা কখন বলতেছি, যখন কোনো একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে নিচ্ছি অথবা নিচের দিকে নামাচ্ছি। এই লিফটটা তো আমার এরকম একটা বস্তুর মতো। তাহলে লিফট যদি দড়ি দিয়ে উপরের দিকে উঠাচ্ছি, নিচে নামাচ্ছি, কোনো একটা যে কোনো ধরনের বস্তু হাতে নিয়ে, একটা বস্তুকে হাতে নিয়ে এই ত্বরণে উপর দিকে উঠাচ্ছি নামাচ্ছি, এই ধরনের কনসেপ্ট। এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে উপরে যদি এ ত্বরণে উঠাই তখন জি প্লাস এ, আর যদি নিচের দিকে এই ত্বরণে নামাই তখন জি মাইনাস এ। শেষ, এটাই, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তোমরা এখন এই দুইটা লাইন মুখস্থ করে ফেলবা, এই দুইটা লাইন আমরা মুখস্থ করে ফেলবো, এই দুইটা লাইন আমরা কি করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। আর তুমি এই লাইন থেকে দেখেই বুঝবা। এই যে দেখো, অ্যাপ মানে কি, অনুভূত ওজন না? এই যে আমি অনুভব করতেছি, আমার অনুভূত ওজন আমার ওজনের সমান, আমার অনুভূত ওজন ওজন থেকে একটু বেশি, আমার অনুভূত ওজন প্রকৃত ওজন থেকে একটু কম। দেখে বলা যায়, দেখে বলা যায়। এবার আসো, লিফটের দড়ি ছিঁড়ে গেলে কি হবে? ভাই আমার লিফটের দড়ি ছিঁড়ে গেছে, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। দেখো লিফটের দড়ি ছিঁড়ে গেলে কি হয়, এই আমাকে বলো তো, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, সে একটা ত্বরণের নিচের দিকে নামতেছে, আমাকে বলো যে জি প্লাস এ হবে নাকি জি মাইনাস এ হবে? লিফটের দড়ি ছিঁড়ে গেলে জি প্লাস এ হবে না জি মাইনাস এ হবে? বলো, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, জি প্লাস এ হবে নাকি জি মাইনাস এ হবে? এই যে লিফটের দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, লিফটের দড়ি ছিঁড়ে গেছে। এই যে এখানে দড়ি, এই দড়িটা ছিঁড়ে গেল, এই দড়ি যখন ছিঁড়ে গেল আমাকে বলো জি প্লাস এ নাকি জি মাইনাস এ? এক্স্যাক্টলি জি মাইনাস এ। তাহলে আমার এই লিফটটা তখন, যেহেতু দড়ি ছিঁড়ে, দেখো দড়ি ছিঁড়ে গেলে তোমার কি মনে হয়, এমন কোনো লিফট আছে তার দড়ি ছিঁড়ে গেছে সে এখন লাফাইয়ে উপর দিকে উঠতেছে? এমন তো হবে না, না ভাইয়া। লিফটের দড়ি ছিঁড়ে গেছে মানে হচ্ছে লিফটটা আমার নিচের দিকে নামবে, লিফটটা নিচের দিকে এই ত্বরণে নামে। এখন দড়ি যখন ছিঁড়ে গেছে, বর্তমানে লিফটটা কোন অবস্থায় আছে? মুক্ত অবস্থায়, মুক্ত অবস্থায় আছে। আমার লিফটের দড়ি ছিঁড়ে গেছে মানে বর্তমানে লিফটটা আমার মুক্ত, সে নয়তো দড়ির সাথে যুক্ত, সেই যেহেতু আমার বর্তমানে উন্মুক্ত, ওই কারণে তার ত্বরণটা হবে জি। এখন আমরা কি জানি, লিফট যখন নিচের দিকে নামে, এখানে যে প্রতিক্রিয়া বল এফ, এই এফটা আমরা কীভাবে বের করি? এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমার এম ইন্টু জি মাইনাস এর মান কত বলো না? আমাদের এ মানে কি, লিফটের ত্বরণ নিচের দিকে নামার সময়, তো নিচের দিকে নামার সময় লিফটের ত্বরণ কত? জি না? হ্যাঁ ভাইয়া জি। তাহলে দেখো এই জি কাটাকাটি, এর মানে এফ এর মান 0। এর মানে কি, এর মানে হচ্ছে বর্তমানে যে লোকটা এখানে দাঁড়ায় আছে তার কাছে মনে হচ্ছে এফ এর মান 0। এই এফ মানে কি, অনুভূত ওজন না? এর মানে সে কোনো ওজন অনুভব করবে না, সে কোনো ওজন অনুভব করবে না, সে কোনো ওজন অনুভব করবে না, ওজন অনুভব করবে না, সে কোনো ওজন অনুভব করবে না, সে কোনো ওজন অনুভব করবে না। এর মানে সে নিজেকে ওজনহীন মনে করবে, সে নিজেকে ওজনহীন মনে করবে, সে নিজেকে ওজনহীন মনে করবে, সে নিজেকে ওজনহীন মনে করবে। তাহলে একটু খেয়াল করে দেখো, লিফটের দড়ি ছিঁড়ে গেলে তখন যে জিনিসটা হচ্ছে,
আমাদের অ্যাকচুয়ালি লিফটটা জি ত্বরণে যখন নিচের দিকে নামে তখন আমার দেখা যায় এখানে যে বস্তু তার উপর কোনো প্রতিক্রিয়া নাই, আর তোমার উপর যদি কোনো প্রতিক্রিয়া না থাকে তাহলে তুমি অনুভব করবে না। দেখো এই বস্তুর কি ওজন নাই? এই বস্তুর ওজন আছে, বাট সে অনুভব করতে পারতেছে না, সিচুয়েশন তাকে অনুভব না করতে বাধ্য করছে। এর মানে সে তার ওজন আছে, ওজন নাই কেন? ওজন তো থাকবেই, পৃথিবীর আকর্ষণ আছে, কিন্তু সিচুয়েশনটা এমন যে সে ওজনটা অনুভব করতে পারতেছে না, ফিল করতে পারতেছে না, তার ফিলিংসটা এখন নাই। দড়ি তো ছিঁড়ে গেছে, কোথায় ফিলিংস থাকবে? তাহলে আমার দেখতে জেনারেল থিওরি কি বলে, যেখানে লিফটের ওজন ছিঁড়ে গেছে তুমি কি ওজনের চিন্তা করবা নাকি বাঁচার চিন্তা করবা? অবশ্যই তোমার তখন ফিলিংস থাকার কথা না। আসলে সায়েন্সও বলে এই মুহূর্তে কোনো ফিলিংস নাই, সে নিজেকে ওজনহীন অনুভব করে, সে মনে করে কোনো ওজন বলে কোনো কিছু নাই, ওজনহীন ওজনহীন ওজনহীন। ওই কারণে বলে 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে তোমাকে যখন ছেড়ে দিব, তুমি মাটিতে পড়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মোমেন্টে নিজেকে ওজনহীন মনে করবা। কেন? কারণ 10 তলা বিল্ডিংয়ের এই যে তোমার 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে যখন তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কি মুক্ত না? আর এই যে এই কলমটা মুক্ত, যতক্ষণ পর্যন্ত তুমি মুক্ত ছিলা তোমাকে কেউ প্রতিক্রিয়া বল দিছে না, তোমার ওজন ছিল, যার কারণে তুমি নিচের দিকে নামার সময় তোমার গতিটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু তুমি ওজন অনুভব করতে পারো নাই, ওজন অনুভব করতে পারো নাই। এই যে এটাকে আমরা বলি ওজনহীনতা, অর্থাৎ প্রতিক্রিয়া বল না থাকলে আমরা ওজনটা অনুভব করতে পারি না, এটাকে আমরা বলি ওজনহীনতা, এটাকে আমরা বলি কি? ওজনহীনতা। তাহলে আমরা দেখলাম যে এখানে লিফটটা যখন দড়ি ছিঁড়ে যাবে, তখন লিফটটা জি ত্বরণে নিচের দিকে নামবে, তখন প্রতিক্রিয়া বলের মান 0। এর মানে আমি কোনো ওজন ফিল করতে পারবো না। ওই মুহূর্তে আমি যদি লিফটের ভিতর দাঁড়িয়ে থাকি তখন আমি ওজনহীন অনুভব করব, তখন আমি নিজেকে ওজনহীন অনুভব করব। এটা রিস্ক। না হয় আমি ভবিষ্যতে তাকে নিয়ে চেষ্টা করতাম একবার, দুইজনে যে কি ওজনহীন অনুভব করে একসাথে থাকতে কেমন লাগে, হ্যাঁ, কিন্তু এটা রিস্কি। পরে একসাথে থাকতে গিয়ে যদি আজীবনের জন্য মনে করো রক্ষা পায়, জিনিসটা রিস্কি হবে না। মার্জানা মাহারিম এই যে মেহরিম যে ভাই জি মানে জি কেন আরেকবার, এই যে একটু আগে বলছি না, তুমি দেখো না, তোমাকে হয়তো আমি বলেই দিছি, এই যে ভাই একটা লিফট, এই লিফটটা নিচের দিকে এ ত্বরণে নামতেছে, হ্যাঁ, যদি লিফটটা নিচের দিকে এ ত্বরণে নামে তখন উপরের দিকে এফ এর যে মানটা, এফ ইকুয়াল হচ্ছে আমরা এম ইন্টু জি মাইনাস এ। এখানে দেখো এটা নিচের দিকে নামার সময় লিফটটা কত ত্বরণে নামতেছে? এই ত্বরণে নামতেছে। যদি এই ত্বরণে নামে তখন হচ্ছে জি মাইনাস এ। তো আমার বর্তমানে লিফটে দড়ি ছিঁড়ে গেছে, এর মানে বর্তমানে লিফটটা তো আর এই ত্বরণে নামতেছে না, লিফটটা বর্তমানে নামতেছে জি ত্বরণে। এই জায়গায় সে বসবে যে ত্বরণে লিফটটা নামে। লিফটটা জেনারেলি এ ত্বরণে নামতো, কিন্তু বর্তমানে লিফটটা নামতেছে জি ত্বরণে, ওই কারণে আমাদের এখানে এর জায়গায় জি বসলো, যার কারণে এফ এর মানটা 0 আসলো। এর মানে বস্তু নিজেকে ওজনহীন অনুভব করলো, তার কাছে মনে হবে সেই শূন্যে বেশি আছে, আর এখানে চিন্তা করার কি আছে। কিন্তু যখন লিফটটা মাটিতে পড়ে আছে তখন আমার পাচার যে কী অবস্থা হয়ে আছে সেটা বলার তো কোনো কি কারণ আছে? সেটা অনুভব করিতে তোমরা বাধ্য হবা। এই বলো বুঝছি কি না? একজন বললো ভাইয়া বাতাসের বাধা থাকে না। তুমি যখন মুক্তভাবে দেখো, আমরা ফিজিক্স পড়ার সময় বাতাসের বাধা কাউন্ট করি না, আমরা ফিজিক্স পড়ার সময় বাতাসের বাধা কাউন্ট করি না। যদি বাতাসের বাধা কাউন্ট করতাম তাহলে কিন্তু আমাদের অনেক কিছু অন্যরকম হইতো। হ্যাঁ, আমরা জেনারেলি বাধাগুলো কাউন্ট করি না। আর তোমাদের কি ইন্টারমিডিয়েটে যে ফিজিক্স পড়ানো হয় এটা হচ্ছে সবচেয়ে সহজ ফিজিক্স, যে ফিজিক্সে কোনো কি বলে আমরা যদি বলতে পারি এটা বাস্তবে এটা অসম্ভব। কেন? বাস্তবে ভাই বাধা আছে, বাস্তবে ঘর্ষণ আছে, কিন্তু ওই ফিজিক্স বলে যে না, নাই 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 ধরে ম্যাথ করে ফেলো। আচ্ছা, এবার এই যে তোমার আরেকটা কথা, মহাশূন্যযানে কোনো একটা বস্তু নিজেকে ওজনহীন অনুভব করে কেন? এটা জাস্ট লাইক এ লিফট। মহাশূন্যযানে দেখা যায় কি জানো, এই মহাশূন্যযানেও আমাদের এই যে জি মাইনাস জি হয়ে শূন্য হয়ে যায়, মহাশূন্যযানেও সেম জিনিসটা হয়। তবে এখানে জি মাইনাস জিটা যে কারণে হয়েছে মহাশূন্যযানে কিন্তু সেই কারণে হয় না। মহাশূন্যযানে সেটা হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বলের কনসেপ্ট অনুযায়ী হয়। এক কথায় তুমি জাস্ট এটাই মাথায় রাখবা, আমরা এটা নিয়ে খুব একটা বেশি ডিসকাস করার প্রয়োজন নাই, আমরা জাস্ট এটা মাথায় রাখবো। মহাশূন্যযানের ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে এই যে এরকম, যে
ওভারঅল জি মাইনাস জি হয়ে শূন্য হয়ে যায়। ওই কারণে মহাশূন্যযানে এই যে লোকেরা নিজেদেরকে ওজনহীন অনুভব করে, মহাশূন্যযানে ওজনহীন অনুভব করে ওই কারণে, যার কারণে মহাশূন্যযানে এক গ্লাস পানি ঢেলে দিলেও নিচের দিকে পড়ে না, কারণ পানিগুলো নিজেকে ওজনহীন অনুভব করে। ওইখানে এক কথায় লব্ধি ত্বরণটা শূন্য হয়ে যায়। আর লব্ধি ত্বরণ শূন্য মানে হচ্ছে সেখানে কোনো ত্বরণ নাই, আর যেখানে কোনো ত্বরণ নাই সেখানে বস্তু নিচের দিকে পড়ার কোনো কারণও নাই। আচ্ছা, আমরা আর দুইটা ম্যাথ করাই তাহলে ভালো হবে। ওদেরই খুবই সোজা, এটাও দেয়, সবই তো সেম রে। ঢাকা বোর্ড 2017 সালে তো এরকম একটা কোয়েশ্চেন আসছে যে লিফটে উপরে ওঠার সময় নামার সময়, হ্যাঁ, উপরে ওঠার সময় ওজন, নিচে ওঠার সময় ওজন, নিচে নামার সময় ওজন। এই ওজন মানে হচ্ছে অনুভূত ওজন, হ্যাঁ, জি প্লাস এ জি মাইনাস এ, যাক কাজে আসবে। পরে সবই সোজা, কি করাইতাম, সবই তো সোজা। আচ্ছা, একজনে আমাকে বলছিল যে ইসাক স্যারের বইতে একটা প্রশ্ন আসছিল, এটা হচ্ছে বুয়েট 2015-16 সালে, বুয়েটে 2015-16। আমার সাথে বইটা নাই, তো থাকলে আমি বলতে পারতাম। আচ্ছা, সেটা ব্যাপার না, আমি আসলে গ্রামে থাকার কারণে সব বই নিয়ে আসিনি, জাস্ট একটা বই নিয়ে আসছি। সেই কোয়েশ্চেনটা, এটা আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমার হালকা হালকা মনে আছে। আর কোয়েশ্চেনটা ছিল এরকম যে কখন সর্বোচ্চ হবে, এরকম কিছু একটা কোনো কিছু সর্বোচ্চ হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে তোমার অন্তরীকরণে একটা কনসেপ্ট কাজে লাগে। যারা অন্তরীকরণ করছো তারা তো পারবা, অন্যরা অন্তরীকরণ করার পরে করবা। আর অন্তরীকরণ তো আমার ক্লাস আছে অলরেডি ফ্রি ইউটিউবে, তো সেক্ষেত্রে তোমরা সেগুলো দেখে নিতে পারো। অন্তরীকরণের লাস্ট ক্লাস ছিল এটা আমার 26 নম্বর ক্লাসটা। সেটা হচ্ছে আমাদের কোনো একটা ফাংশনের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে কিনা, সেটা হচ্ছে আমরা এই কথাটা জাস্ট লিখে রাখবা, ফাংশনের সর্বোচ্চ। কেন সেই কোয়েশ্চেনটা করা যাবে না, সেই কোয়েশ্চেনটা ম্যাথের মধ্যে, এখানে কোয়েশ্চেন করা যাবে না। ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই বলুক, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য, ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য হচ্ছে ডিওয়াই ডিএক্সের মান শূন্য, ডিওয়াই ডিএক্সের মান শূন্য বলা যায়, অথবা এফ প্রাইম অফ এক্সের মান শূন্য বলা যায়। এর মানে তুমি তাকে একবার অন্তরীকরণ করবা, একবার অন্তরীকরণ করে যে মানটা পাবে সেই মানটা হচ্ছে শূন্য। এটা হচ্ছে সর্বনিম্ন মানে ম্যাক্সিমাম আর মিনিমাম মান পাওয়ার শর্ত, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। যে এই জিনিসটা অনেকে হয়তো বুঝে নাই, অনেকে বুঝে নাই, যারা করে নাই তাদের তো কিছু করার নাই, আর যারা করে না তারা একটু দেখে নিতে পারো আমার অন্তরীকরণের 26 নম্বর লেকচারটা। তো সেখানে হচ্ছে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এই যে অন্তরীকৃত মানটা এটা অলওয়েজ 0 হয়। তো এটা 0 ধরে করলে তুমি ম্যাথগুলো করে ফেলতে পারবা। আমি তো আর করানোর মতো ম্যাথই পাচ্ছি না, আজকে ভাবছিলাম অনেক ম্যাথ করাবো, এখন দিয়ে কোনো ম্যাথই নেই, সবগুলো সোজা, কি সোজা ম্যাথ করাবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন 2018 বা 19-এ আসছিল মনে হয় একটা কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা খুঁজে বের করি। अल्पना बयसेरे चकिना सेरे हमारे मन पाइसी 2018 साले क्वेश्चन। এই যে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এখানে কোনো একটা গ্রহ আছে, এই গ্রহ থেকে এখানে একটা মনে করো উপগ্রহ আছে। আর তোমরা তো জানোই গ্রহকে কেন্দ্র করে উপগ্রহটা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে। আমি গুনগুনাইয়া গান গাইয়াছি, সেটাও তোমরা শুনে গিয়েছো, কিছু করার নাই। এটা হচ্ছে মনে করো আমার অভ্যাস, হ্যাঁ। এখন যখন কোনো কাজ থাকে না তখন দূর এই টাইমে কী কল দে।
আচ্ছা আচ্ছা কী রে লাইভে এত ঝামেলা করে কেন? এই আমার সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। এই মাঝখান দিয়ে কল টল আসলে ঝামেলা হয়ে যায় ক্লাসের। দূর সবাই এখনই কল দিচ্ছে। হ্যাঁ আসো 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 আসো। এখানে গ্রহ উপগ্রহ না থাকে, এখানে মনে করো পৃথিবী আছে, এখানে আমাদের চন্দ্র আছে, হ্যাঁ এই ধরনের থাকতে পারে। তো অ্যাকচুয়ালি এখানে কি বলা হলো, এটি নবযান, এই যে এটি নবযান পাঠাই দিছে, উঠুচু উঠুচু এটা হচ্ছে নবযান। আচ্ছা আমরা ফাইজলামি করে কিছু ম্যাথ করি। হ্যাঁ তো এই ধরনের এই কোয়েশ্চেনটা আসছে আমাদের ইয়াতে দিনাজপুর বোর্ড 2018 সালে। তো গ্রহ থেকে উপগ্রহ যাওয়ার সময় কোন স্থানে নবযানের উপর লদিবস। হ্যাঁ তো এখানে তোমাকে যে জিনিসটা বলা হলো সেটা খেয়াল করো। এই একটা নবযানকে আমরা গ্রহ থেকে উপগ্রহের দিকে পাঠাইলাম। এই গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার সময় তোমাকে বলা হলো কোন স্থানে, বলা হলো কোন স্থানে, কোন স্থানে নবযানটির উপর, কোন স্থানে নবযানটির উপর লব্ধি বল শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে। তো একটু খেয়াল করো যে আমার একটা নবযান, তার একটা ভর আছে, গ্রহ তারও একটা ভর আছে, উপগ্রহ তারও একটা ভর আছে। তাহলে দেখো এই গ্রহটা নবযানটাকে নিজের দিকে টানবে না? অবশ্যই টানবে। তাহলে একটু খেয়াল করো, বাই দিস ইজ দ্য পজিশন অফ গ্রহ and this is the position of our উপগ্রহ। ওকে হ্যাঁ তোমার কইলো কোন জায়গায় জানি না, আমি ধরে নিলাম, ধরি এই নবযান যখন এখানে থাকে, ধরি নবযান যদি এখানে থাকে তাইলে লব্ধি বলমান শূন্য। ধরি ধরি এখানে থাকলে শূন্য, এখানে থাকলে শূন্য। তো সেই এখানটা কোথায়? সেই এখানটা হচ্ছে গ্রহ থেকে এক্স মিটার দূরত্বে থাকলে। তো গ্রহ থেকে এক্স মিটার দূরত্ব মানে কি? উপগ্রহ থেকে দূরত্ব, এখানে টোটাল দূরত্বটা দেওয়া আছে। হ্যাঁ এই যে টোটাল এটা দেওয়া আছে, এখানে টোটাল এটা দেওয়া আছে 4.5 × 10⁻8 মিটার, 10⁻8 মিটার। তাহলে আমার যদি এটা যদি এক্স হয় তাহলে নিশ্চয়ই আমার এটা হবে 4.5 × 10⁻8 - x। বুঝছো তো কাহিনীটা? গ্রহ এবং উপগ্রহের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত মিটার। গ্রহ থেকে এতটুকু দূরত্বে এক্স দূরত্ব মানে সেটা উপগ্রহ থেকে টোটাল মাইনাস এক্স, এই টোটাল থেকে এক্স বিয়োগ দিলে এটা পাবো। আচ্ছা এই পজিশনে কি হয়, কি হয় সেটা দেখি। এই গ্রহ নবযানকে, এই গ্রহের একটা বর আছে, নবযানের একটা বর আছে, বলো তো দুইজনের মধ্যে একটা অভিকর্ষ বল, একটা মহাকর্ষ বল কাজ করবে না? অবশ্যই। এই নবযানটাকে গ্রহ তার নিজের দিকে টানবে, যে বলে টানবে তাকে নাম দিলাম হচ্ছে F1 বল। আবার এই উপগ্রহ নবযানটাকে তার নিজের দিকে টানবে, উপগ্রহ নবযানটাকে যে বলে তার নিজের দিকে টানবে সেটা হচ্ছে F2। তাহলে আমি দেখতে পাচ্ছি এই নবযান, মনে করো আমি, হ্যাঁ আমি, এদিকে একজন দাঁড়িয়ে আছে, এই দিকে একজন দাঁড়িয়ে আছে, এদিকে যে সে আমাকে বলতে না তুমি আমার, আর এদিকে যে দাঁড়িয়ে আছে সে বলতে না তুমি আমার, কারণ আমিও বলতেছি, ও বলতেছে আমার, ও বলতেছে আমার, এ বলতেছে আমার, এর বলতেছে আমার, এবার আমি কিছুক্ষণ পরে বলতেছি আমি তোমাদের কারণ, আমি আমার। তা আসলে দেখো জিনিসটা হচ্ছে এই আমি হলাম সেই নবযান যাকে পৃথিবীও চাচ্ছে, আবার চন্দ্রটাও চাচ্ছে। এখন এমন একটা পজিশন সিলেক্ট করলাম যেই পজিশনে পৃথিবী যে বলে আমাকে টানতেছে, চন্দ্র আমাকে সেই বলে টানতেছে, গ্রহ যে বলে টানতেছে,
উপগ্রহ সেই বলে টানতেছে, গ্রহ বলে তুমি আমার, উপগ্রহ বলে তুমি আমার, যখনই দুইজনে সমান সমান বলে টানতেছে এর মানে কি আমার উপর লব্ধি বলের মান কত? 0। তাহলে আমি বলতে পারি ভাই এই F1 মাইনাস F2 এর মান 0 হওয়াটা চাই, তাহলে আমরা এখান থেকে F1 ইকুয়ালস টু F2 পাই। এটা কখন হবে রে ভাই? আসো সেটা আমরা বের করি। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে F1 আর F2 বের করা। F1 কথাটার মিনিং কি? F1 মানে হচ্ছে গ্রহ মহাশূন্যযানকে যে বলে টানে। তাহলে এই গ্রহের একটা ভর আছে না, সেই ভরটাকে নাম দিলাম M1, আর আমাদের উপগ্রহের ভরটাকে নাম দিলাম M2, আর আমাদের মাঝখানে যে নবযান আছে নবযানের ভরটাকে দিলাম ছোট হাতের M মনে করো। তাহলে আমি যদি প্রথমে বলি F1 মানে কার কার মধ্যবর্তী বল, বা F1 মানে হচ্ছে গ্রহ এবং নবযানের মধ্যবর্তী বল। এই বলের মানটা কত? এই বলের মানটা আমরা বলতে পারি G ইন্টু একটু সরি কল আসছে, আজকে তো কল আসে কেন? কেটে গেল, কে কল দিছে? আচ্ছা যেই দেখ, আমরা আসি আমাদের কাজ করি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দেখতেছি F1 মানে কি? গ্রহ নবযানকে কত বলে টানে। তো গ্রহ আর নবযানের তাহলে GMM মানে তাদের ভর, তাহলে M1 ইন্টু ওই নবযানের ভর হচ্ছে ছোট হাতের M ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, মধ্যে দূরত্ব কত? x স্কোয়ার। আর F2 মানে কি? F2 মানে হচ্ছে উপগ্রহটা নবযানকে যে বলে টানে, উপগ্রহ এবং নবযানের মধ্যবর্তী বলটা হচ্ছে G ইন্টু বর হচ্ছে M2, নবযানের বর হচ্ছে M, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.5 ইন্টু 10⁸ x হোল স্কোয়ার। এবার আসো শর্ত অনুযায়ী কি হবে? F1 আর F2 কেমন? সমান। তাহলে F1 এর মান বসাই G ইন্টু M1 ইন্টু M ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়ালস টু G ইন্টু M2 M ডিভাইড বাই 4.5 ইন্টু 10⁸ x হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবা এখানে ছোট হাতের M কাটাকাটি যাবে, G কাটাকাটি যাবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো M1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়ালস টু M2 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁸ x হোল স্কোয়ার। এখানে M1 এর মানটাও দেওয়া আছে, M1 এর মানটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 1.52 ইন্টু 10⁻24 কেজি, হ্যাঁ এরকম দেওয়া আছে, সরি 25 কেজি ওইখানে যেটা দেওয়া আছে আর কি। আর এখানে দেওয়া আছে M2 ইকুয়ালস টু আমরা বলতে পারি এটা হচ্ছে 7.5 ইন্টু 1022 কেজি, হ্যাঁ এই দুইটা আমাদের দেওয়া আছে। তো আমাদের M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, খালি x আমাদের আননোন, এখান থেকে ক্যালকুলেশন করে x বের করা যাবে না? যাবে। তাহলে উত্তরটা দিব গ্রহ এবং উপগ্রহের সংযোজক সরল রেখায় গ্রহ থেকে এত মিটার দূরত্বে নবযানটির উপর লব্ধি বলের মান 0 হবে। বলো বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? তাহলে এখানে মেন কথাটা কি? মেন কথাটা হচ্ছে তুমি জানো না যে নবযান কোথায় থাকলে 0 হবে, তুমি সামহাও কোন একটা পজিশন দিয়ে দাও, তুমি ধরলা গ্রহ থেকে x পরিমাণ দূরত্বে থাকলে 0 হবে। তাহলে কেন, কখন 0 হবে? তাই কেন? অ্যাকচুয়ালি এখানে গ্রহ নবযানকে এত বলে তার দিকে টানে, উপগ্রহ নবযানকে এত বলে তার দিকে টানে, এই দুইটা যখন সমান হবে তখন যাই আমরা বলতে পারবো হ্যাঁ তোমার কথা সঠিক, লব্ধি বলের মান 0। কারণ লব্ধি বলের মান 0 হওয়া মানে হচ্ছে এই দুইটার মান সমান হওয়া। F1 এর মান বের করলাম, F1 মান হচ্ছে এই দুইটার মধ্যে আকর্ষণ বল মহাকর্ষ সূত্র করে দাও, আর F2 মান হচ্ছে এই দুইটার মধ্যে আকর্ষণ বল মহাকর্ষ সূত্র করে দাও। করার পর দুইটাকে বসানোর পর কাটাকাটি গেল, বাকিটা থেকে মান বসে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। বলো বুঝছে কিনা? এখানে তোমার শুধু M1 আর M2 এর মান দেওয়া আছে, M1 মান হচ্ছে গ্রহের ভর, M2 মান হচ্ছে উপগ্রহের ভর, আর মাঝখানে যে xটা আছে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেশন করে তুমি এটা বের করে ফেলতে পারবা। যদি দ্বিঘাত সমীকরণ আসে ক্যালকুলেটর দিয়ে দ্বিঘাত সমীকরণ সলভ করে ফেরো।
একজন বলল কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটা একটু বুঝাই দেন। দাঁড়ো একটু ওয়েট। কুমিল্লা বোর্ড 2017 এখানে আছে কিনা দেখি। কুমিল্লা বোর্ড 2017 পাইছি মনে হচ্ছে। আচ্ছা, একজন বলল কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটা বুঝিয়ে দিতে। আমরা সেটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, সেটা একটু বুঝিয়ে দিই। যদিও কুমিল্লা বোর্ড 2017 সালে যে কোয়েশ্চেনটা, এটা আসলে এই ধরনের ম্যাথগুলো আমরা মেনলি করি হচ্ছে স্থির তৈরিতে, মানে সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পেপারের 2 নম্বর অধ্যায়। ওইখানে এই ধরনের ম্যাথগুলো অনেক বেশি আসছে। তো ওইখানে করলে হচ্ছে আমাদের আসলে কনসেপ্টটা বেশি ক্লিয়ার হয় আর কি। তো এখানে আসলে এটা করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তোমাদের অনেকের ক্ষেত্রে। তাও আসো আমি একটু করাই দিই। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি একটু লিখি এখানে। এটা একটা ভালো একটা কোয়েশ্চেন এমনিতে, তো বুঝাইতে একটু কষ্ট হয়ে যাবে। তো ও বিন্দু, একটু লাইনে থাকো তোমরা। ABCD আমি বলতে থাকি। এখানে আসলে একটা বর্গক্ষেত্র আছে ABCD। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 2 মিটার করে। হ্যাঁ, এর মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে বর্গক্ষেত্র ABCD তার নাম। আর মাঝখানের সেন্টারটা হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। তো এখানে ও হচ্ছে তাদের মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট মানে তো বুঝছো, বর্গক্ষেত্রের মিডল পয়েন্ট মানে হচ্ছে এই যে তাদের এই যে কর্ণ, এই কর্ণগুলোর ছেদবিন্দুকে আমরা বলি মিডল পয়েন্ট। হ্যাঁ, মধ্যবিন্দুটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তো তোমাকে এখানে বলা হলো 2 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের কেন্দ্র ও এবং উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। এর মানে ও বিন্দুতে আমাদের 1 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। মানে আমি পুরোটা লিখতেছি না, আমি কথাগুলো মুখে বলে এখানে লিখতেছি। তো 1 কেজি ভরের বস্তু রাখা আছে, এই চিত্রটা আঁকা আছে, এখানে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। এবার বললো এবং ABCOD বিন্দুতে যথাক্রমে 4, 4, 2, 2 কেজি ভরের 4টা বস্তা রাখা আছে ABCDতে। তাহলে এখানে ওদের শর্ত অনুযায়ী বলা হলো ABCD বিন্দুতে যথাক্রমে কত কেজি, দেখো 4 কেজি, 4 কেজি, 2 কেজি, 2 কেজি, সরি ওদের সি ছিল এটা, ডি ছিল এটা, 2 কেজি 2 কেজি। তাহলে এখানে 4 কেজি, এখানে 4 কেজি, এখানে 2 কেজি, এখানে 2 কেজি, মানে এই পয়েন্টে 4 কেজি ভরের একটা বস্তা আছে, এখানে 4 কেজি ভরের একটা বস্তা, এখানে 2 কেজি ভরের একটা বস্তা, এখানে 2 কেজি ভরের একটা বস্তা আছে। এবার তোমাকে বলা হলো, প্রশ্ন কি বলা হলো দেখো, কতে বলা হলো ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত। তো ও বিন্দুতে তুমি মহাকর্ষীয় বিভব বের করবা। আসো আমরা মহাকর্ষীয় বিভব বের করি। তো অ্যাকচুয়ালি তোমার আগে জানতে হবে মহাকর্ষীয় বিভব। তো আমরা জানি মহাকর্ষীয় বিভব V = আমরা কি জানি, V = -gm/r। তো এখানে তোমাকে যে কাজটা করতে হবে আর কি, তো -gm/r, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এই 4 কেজির জন্য একবার করবা, এটার জন্য একবার করবা, এটার জন্য একবার করবা, এটার জন্য একবার করবা। তো আমরা ধরে নিই ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করব। তো এই ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব V = এখানে টোটাল কয়টার জন্য পাবো, দেখো এই বিন্দুর জন্য একটা এখানে মহাকর্ষীয় বিভব পাবো, এই 4 কেজি ভরের বস্তুর জন্য এই পয়েন্টে একটা মহাকর্ষীয় বিভব পাবো, 2 কেজি করার জন্য এখানে একটা পাবো, 2 কেজির জন্য এখানে একটা পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি মহাকর্ষীয় বিভবের ফর্মুলা হচ্ছে আমাদের, তাহলে এখানে 4টার জন্য VA + VB + VC + VD। মহাকর্ষীয় বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, যেহেতু স্কেলার রাশি এখানে কোনো ভেক্টর আসবে না, তাহলে আমি এ বিন্দুর জন্য একটা বিভব পাবো, বি বিন্দুর জন্য একটা পাবো, সি বিন্দুর জন্য একটা পাবো, ডি বিন্দুর জন্য একটা পাবো। এই 4টাকে যোগ করে দিলেই আমি ও বিন্দুতে টোটাল বিভবটা পেয়ে যাব। এবার আসলে বিভবের ফর্মুলা কি, বিভবের ফর্মুলা হচ্ছে -gm/r। এখানে দেখো আরটা কি, আর মানে হচ্ছে ওই দুইটা বিন্দুর সংযোগ দূরত্ব। যেমন এ বিন্দুর জন্য এটা হচ্ছে আর, বি বিন্দুর জন্য এটা হচ্ছে আর, সি বিন্দুর জন্য এটা হচ্ছে আর, ডি বিন্দুর জন্য এটা হচ্ছে আর। এম মানে কি, এম মানে হচ্ছে বস্তুর ভর। যেমন এটা হচ্ছে এম এ, এটা হচ্ছে এম বি, এটা হচ্ছে এম সি, এটা হচ্ছে এম ডি, এই ভরগুলা। তাহলে আমি যদি লিখি কি লিখতেছি দেখো,
বি এ মান হচ্ছে মাইনাস জি এম এ ডিভাইডেড বাই আর। দেখো আসলে অ্যাকচুয়ালি এই দূরত্বটা সবার জন্য সেম, অর্থাৎ তুমি খেয়াল করে দেখো বর্গক্ষেত্রে এটা ও এ সমান, ও বি সমান, ও সি সমান, ও ডি, এটাকে আমরা আর ধরলাম, তাহলে আরটা সবার জন্য সেম। তাহলে আমাদের মাইনাস এটা মাইনাস জি এম বি ডিভাইডেড বাই আর মাইনাস জি এম সি ডিভাইডেড বাই আর মাইনাস জি এম ডি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে মাইনাস জি ডিভাইডেড বাই আর এটা কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পাবো এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস এম ডি। তাহলে আমরা এখানে পাবো মাইনাস জি এর মান কত 6.67 ইন্টু 10⁻10⁻11 সামথিং, আর আর এর মান কত, আর মান হচ্ছে দেখো এই যে এই বাহুটা। তো যেহেতু এটা একটা বর্গক্ষেত্র তাহলে অ্যাকচুয়ালি তুমি খেয়াল করো না কীভাবে বের করবা। তো তুমি যদি বলো ভাই এটা আমার একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে দেখো এই কর্ণটা বের করা যায় না, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কোনটা, এটা না, √2² প্লাস 2²। তো √2² প্লাস 2² মানে কি, আমরা এটাকে বলতে পারি 2√2। 2√2 তো পুরাটা, তাহলে তার অর্ধেকটা কত, অর্ধেকটা হচ্ছে √2, অর্ধেকটা হচ্ছে √2। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম আর এর মান হচ্ছে √2। তোমরা ক্যালকুলেশন করে দেখাই দিবা যে এখানে আর এর মান হচ্ছে কি √2। এই যে এই অংশটা √2, এই অংশটাও √2, এই অংশটাও √2, এই অংশটাও √2, আর এর মান √2। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমি পাইলাম হচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস জি এম ডিভাইড বাই আমাদের এখানে এম এ, চারটা যোগ করে দাও, 4 + 4 + 2 + 2 ক্যালকুলেশন করে যা পাবা এত জুল, এটা হচ্ছে আমার আনসার, মাইনাস এত জুল, এটা হচ্ছে আমার আনসার। বলো আমরা বিবাহ বুঝছি কিনা, আগে বলো এই বিবাহটা বুঝছি কিনা বলো। বিভব একটা স্কেলার রাশি, তাহলে আমাদের এ বিন্দুর জন্য বিভব, বি বিন্দুর জন্য বিভব, সি বিন্দুর জন্য বিভব, ডি বিন্দুর জন্য বিভব সিম্পলি যোগ করে দিলাম, ডাইরেক্ট যোগ করেছি, ডিরেক্ট যোগ করে দিচ্ছি, এখানে কোনো দিক কোনো ফ্যাক্ট না, জাস্ট যোগ করে দিলাম। এটা এ বিন্দুর বিভব, এটা বি বিন্দুর, এটা সি বিন্দুর, এটা ডি বিন্দুর, এটা চারটাকে যোগ করে দিলাম। এখন আমি একসাথে ক্যালকুলেশন করছি, যার কারণে আমাকে চারটা আলাদা আলাদা ক্যালকুলেশন করা লাগে নাই, একসাথে করে ফেলছি সুবিধা। তো তোমরা এই কাজটা করবে, একসাথে ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে আমি কি বুঝলাম, আমরা যেটা বুঝলাম যে সোজা সাপটা হিসাব কি জানো, বিভব হচ্ছে একটা কি স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে তোমাকে কি বললো, ও বিন্দুতে বিভব। তো ও বিন্দুতে যে বিভব বের করবো কারো না কারোর জন্য, তো জি ভাইয়া কার জন্য, এখানে এই ও বিন্দুর চারপাশে কে আছে, এখানে এতে একটা বস্তা আছে, বিতে একটা বস্তা, সিতে একটা বস্তা, ডিতে একটা বস্তা। বস্তা মানে তার ভর আছে, ভর থাকলেই তো আমাদের বিভব আসবে। তাহলে এই ভর যাদের আছে না, তুমি তাদেরকে কাউন্ট করবা। একটা বস্তা আছে, ওই বস্তার জন্য ও বিন্দুতে যে বিভব তার মান হচ্ছে মাইনাস জি এম এ ডিভাইডেড বাই আর। সিমিলারলি এটা, সিমিলারলি এটা, সিমিলারলি এটা, এই চারটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো ও বিন্দুতে এটা মানে হচ্ছে ও বিন্দুতে এ এর জন্য, ও বিন্দুতে বি এর জন্য বিভব, ও বিন্দুতে সি এর জন্য বিভব, ও বিন্দুতে ডি এর জন্য বিভব। এই চারটা বিভবকে যোগ করলে আমরা টোটাল বিভবটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ও বিন্দুতে চারটার জন্য টোটাল বিভব। ঠিক কি না, বিভব একটি স্কেলার রাশি, যার কারণে সিম্পলি যোগ করে দিছি। যদি এখানে বিভব না থাকে বল থাকতো, একটু পরে বল আসবে, বল তো আর স্কেলার রাশি না, ভেক্টর রাশি, তখন সেখানে দিকটা বিবেচ্য, তখন তুমি আর এভাবে ডাইরেক্ট যোগ করে দিলে হবে না। অপরাজিতা, হ্যাঁ আমরা আস্তে আস্তে আসতেছি, সবগুলো তো আর একসাথে করানো যাচ্ছে না। আচ্ছা এবার তাহলে আমাদের এটা ক্লিয়ার। এবার আসো আমাদের ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন ছিল, আমরা এটা সলভ করে ফেললাম। এবার 4 নম্বর প্রশ্ন কি বললো, ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা। দেখো বলা হলো 4 নম্বর প্রশ্ন, এটা ছিল সৃজনশীলের 3 নম্বর। এবার 4 নম্বর, ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা,
তো সোজা সাপটা হিসাব হচ্ছে, দেখো লব্ধি বল শূন্য হলে, লব্ধি বল শূন্য হলে স্থির থাকবে, অন্যথায় নয়। সরি, লব্ধি বল শূন্য হলে স্থির থাকবে, অন্যথায় নয়। এর মানে কি, তোমাকে বলছে ও বিন্দুর বস্তুটি স্থির থাকবে কিনা। এখন আমাকে প্রশ্ন, তোমরা আমাকে আমার প্রশ্নের আনসার দাও। আচ্ছা, ও বিন্দুতে 1 কেজি বরের যে বস্তুটা আছে তার উপর কয়জনে বল প্রয়োগ করে? ও বিন্দুতে একটা বস্তু আছে, তার উপর কয়জনে বল প্রয়োগ করে বলো তো একটু কমেন্টে। ও বিন্দুতে একটা বস্তু আছে, 1 কেজি বরের বস্তু, তার উপর কয়জনে বল প্রয়োগ করে? ও বিন্দুর বস্তুর উপর কয়জনে বল প্রয়োগ করে আমাকে কমেন্টে বলো। ও বিন্দুর বস্তুর উপর কয়জনে বল প্রয়োগ করে? ও বিন্দুর বস্তুর উপর কয়জনে বল প্রয়োগ করে? হ্যাঁ, চারজন। যে ভাইয়া আমাদের এটাই হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র, আর এখানেই হচ্ছে আমার ও বিন্দু, আর এই দিকে আছে আমাদের চারটা, এই যে এ বি সি ডি, 4টা বস্তু। এখানে 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি 4টা বস্তা আছে। এই 4টা বস্তা আমাদের ও বিন্দুর উপর এই যে বল প্রয়োগ করবে। এই যে এই বস্তাটা, এই বস্তা 4 কেজি বড় বস্তা, এই দিকে একটা বল প্রয়োগ করবে, তাকে নাম দিলাম এফ এ। এই বস্তাটা এইদিকে বল প্রয়োগ করবে, তাকে নাম দিলাম এফ বি। এই বস্তাটা এইদিকে বল প্রয়োগ করবে, তাকে নাম দিলাম এফ ডি। এই বস্তাটা এইদিকে বল প্রয়োগ করবে, তাকে নাম দিলাম এফ সি। কথা ঠিক কি না? এই 4টা মিলে টোটাল যে লব্ধি বল, সেই লব্ধি বল আমরা বের করব। সেটা যদি শূন্য হয় তাহলে সেই স্থির থাকবে, আর যদি শূন্য না হয় সেই স্থির থাকবে না। আসো এবার আমরা করে দেখাই। আচ্ছা, এবার আমরা ঠিক সেম কাজটাই তোমাকে করে দেখাবো। একটু খেয়াল করে দেখো। আমরা কোয়েশ্চেন যেহেতু জানি, কোয়েশ্চেন আমাদের মাথায় থাকুক, আমাদের জায়গা লাগবে। হ্যাঁ, তাহলে আমি এটা একটু মুছে ফেললাম। এবার আমি সুন্দর করে আঁকতেছি, তুমি দেখো। আমি সুন্দর করে আঁকতেছি, তুমি দেখো। এই যে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবা এটা। হ্যাঁ, এই ম্যাথটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে এই ধরনের ম্যাথগুলো আমি তো বললাম, এই ধরনের ম্যাথগুলো আমরা কোথায় বেশি করি? স্থির তৈরিতে, সেকেন্ড ইয়ারে পদে পদে এই ধরনের ম্যাথ পাবা। দেখো, এই যে দেখো, এটা এ বিন্দু। হ্যাঁ, আমি জাস্ট এভাবে লিখি এম এ। এখানে 4 কেজি বরের একটা বস্তু আছে, এম এ মানে এ বিন্দুর। এখানে আমি এম বি দিই, এখানে 4 কেজি বরের একটা বস্তু আছে। এখানে আমরা এম সি দিলাম, এখানে 2 কেজি বরের একটা বস্তু আছে। এখানে এম ডি দিলাম, এখানে 2 কেজি বরের একটা বস্তু আছে। ওকে, এখানে ও বিন্দুতে 1 কেজি, এম ও সমান 1 কেজি বরের একটা বস্তু আছে, তার উপর 4 জনে বল প্রয়োগ করবে। এই যে তার উপর এই দিকে যে বলটা নাম দিলাম এফ এ, এই দিকে যে বলটা প্রযুক্ত হবে নাম দিলাম এফ বি, এই দিকে যে বলটা প্রযুক্ত হবে নাম দিলাম এফ ডি, এই দিকে যে বলটা প্রযুক্ত হবে তার নাম দিলাম এফ সি। এবার আসো এদের মান বের করি। এফ এ কার মধ্যবর্তী বল? ও আর এ। তাহলে আমরা সিম্পলি বলতে পারি, আর এই দূরত্বটা দেখো, এই দূরত্ব আর সবার জন্য সেম, এবং সেই আর এর মান কত? √2। আর এর মান কত? √2। একটু আগে ক্যালকুলেশন করছি। তাহলে এফ এর মান বের করা যাবে না? অবভিয়াসলি যাবে। তো আমরা সেটা বের করি, এফ এ বের করব। এফ এ সমান হচ্ছে কার? এই যে এই দুইটার মধ্যবর্তী, ঠিক কিনা? আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি, জি ইন্টু একটার বর 4 কেজি 4 ইন্টু আরেকটার বর 1 কেজি 1 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। আমি জাস্ট এভাবে লিখলাম। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? তোমরা তো মান বসাবা। আমাদের এখানে আমি এভাবে লিখি 4g ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আসো এফ বি যদি বের করি, জি ইন্টু তাদের ভরদ্বয়ের গুণফল m1 m2, 4 কেজি 1 কেজি, তাহলে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব সেম আর স্কোয়ার। তাহলে 4g ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা কিন্তু আবার এভাবে রেখে দিও না, তোমরা জি এর মান আর এর মান বসাবা। তোমরা বসাবা, আমি বসাচ্ছি না আমার সুবিধার জন্য। এফ সি জি ইন্টু m1 m2, এখানে m1 হচ্ছে 2 কেজি, m2 হচ্ছে 1 কেজি, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান হচ্ছে 2g ডিভাইড বাই আর স্কোয়ার। এফ ডি এখানে আমরা বলতে পারি জি ইন্টু 2 ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার মানে হচ্ছে 2g ডিভাইড বাই আর স্কোয়ার। আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি তোমাকে, এই যে এই দুইটা বোথ আর ইকুয়াল, এই দুইটা বোথ আর ইকুয়াল, এই দুইটা সমানে সমান। এর মানে এফ এর মান যা, এফ বি এর মানও কি সেম।
এফ এর মান যা এফ বি এর মানও কি সেম। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের এখানে এই কোনটা কত বলো তো? তাহলে দেখো এফ এ আর এফ বি সেম। এই যে আমি সেম সেমগুলো কেন নিচ্ছি দেখো, কারণ হচ্ছে এই দুইটা যেহেতু সেম, এই দুইটার লব্ধি কি তাদের ঠিক মাঝখানে হবে না? এই দুইটার মাঝখান মানে কি এই দিকে না, তাদের মাঝখান বরাবর এই দিকে হবে না, এটাকে নাম দিলাম এফ। আর এই দুইটাও সমান, যেহেতু সমান এই দুইটার লব্ধি তাদের ঠিক মাঝখানে হবে, এটাকে নাম দিলাম এফ প্রাইম। কথা বুঝছো কি না? এই যে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা আর এটা এই দুইটার লব্ধি হচ্ছে ঠিক মাঝখান বরাবর, মানে হচ্ছে উপরের দিকে। আর এই দুইটা যেহেতু সমান, সমান মানে কি লব্ধি ঠিক মাঝখান দিয়ে যায়, আর এই দুইটার লব্ধি ঠিক মাঝখান বরাবর নিচের দিকে। তাহলে আমার আর দিক বের করা লাগতেছে না, যেহেতু সমান। তাহলে আমাদের এটা উপর দিকে, এটা নিচের দিকে। তাহলে চারটাকে, এই দুইটাকে একটা বানাই ফেললাম, এই দুইটাকে একটা বানাই ফেললাম। এরপর এফ এবং এফ প্রাইম দুইটা কি বিপরীত দিকে না? তাহলে আমরা সেই দুইটা থেকে একটা বিয়োগ করলে লব্ধি বলের মানটা পেয়ে যাব। তাহলে আমার দেখি প্রথম কথা ভাইয়া, এফ মানে কি? এফ এর মান বের করব রুট ওভার এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার প্লাস 2 এফ এ এফ বি কজ অফ 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ। কারণ এই কোণটা কত? 90 না? 90। তাহলে আমাদের সামান্তরিক সূত্র, দুইটা ভেক্টরের মধ্যবর্তী আমাদের লব্ধির মান নির্ণয়। তাহলে আমি এখান থেকে এফ এর মান পেয়ে যাব না? ক্যালকুলেশন করলে অবশ্যই পেয়ে যাব। এখান থেকে তোমরা জি এবং আর এর মান বসাবা। একইভাবে এফ প্রাইমের মান বের করব। এফ প্রাইম সমান কত? রুট ওভার, এটা হচ্ছে এফ সি এবং এফ ডি এর লব্ধি। তাহলে আমরা বলতে পারবো এফ সি স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার প্লাস প্লাস 2 এফ সি এফ ডি কজ অফ 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি এফ প্রাইমের মান বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। এবার টোটাল লব্ধি, এফ টোটাল। দেখো এখানে যে আমার এফ আছে, এফটা কিন্তু উপরের দিকে আর এফ প্রাইমটা হচ্ছে নিচের দিকে। তো আমরা কি জানি, দুইটা ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমাদের দুইটা ভেক্টর বিপরীত দিকে হলে লব্ধি হয় বিয়োগফলের সমান, একটা একটা বিয়োগ করব। তাহলে আমাদের এফ মাইনাস এফ প্রাইম। ক্যালকুলেশন করো, যদি দুইটার মান সেম আসে, সেম তো আসবে না, তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে হচ্ছে কি যে আসলে মান নট ইকুয়ালস টু 0। নট ইকুয়ালস টু 0 মানে বস্তুর স্থির থাকবে না, আর যদি ইকুয়ালস টু 0 হয় বস্তুর স্থির থাকবে। তাহলে বস্তুটা যদি স্থির না থাকে কোন দিকে গতিশীল হবে? ভাই যেদিকে বেশি বল সেদিকে। আমাদের এখানে তুমি দেখতে পাবা এফ এর মানটা বড়, এর মানে লব্ধি বল কোন দিকে? উপরের দিকে। এর মানে বস্তুটা উপরের দিকে গতিশীল হবে। বলো এটা বুঝছো কি না? বস্তু স্থির থাকবে না, উপর দিয়ে গতিশীল হবে। অর্থাৎ যে দুইটা সমান সমান, তাহলে সেগুলোর আমার লব্ধির দিক আমার আর বের করা লাগে নাই। কষ্ট করে লব্ধির দিক কি আমার বের করা লাগছে? অবশ্যই না, লব্ধির দিক বের করা লাগে নাই, সরাসরি করে ফেলছি। এসকে ধ্রুব, এফ আর এফ প্রাইম কোথা থেকে আনলেন আবার বলেন? এই যে ধ্রুব, শুনো আমি বলি, এখানে মেইন কথাটা কি দেখো। মেইন কথাটা হচ্ছে এটা, আমি তোমাকে দেখাই। হ্যাঁ, আমার এই চারটা না, এই চারটাকে আমি এভাবে লিখি। এই দিকে আমার এফ বি আছে না, আর এই দিকে এফ এ আছে, দুইটা বল আছে। আবার ওই বিন্দুতেই নিচের দিকে চিন্তা করলে এই দিকে এফ ডি আছে, এই দিকে আমাদের এফ সি আছে। তো আমরা কি করছি জানো, এই দুইটা তো সমান, এই দুইটা যেহেতু সমান, এই দুইটার লব্ধি বের করি। একটা বল দুইটা বলের লব্ধি তো সামান্তরিক সূত্র দিয়ে বের করতে পারো। হ্যাঁ অবশ্যই। তাহলে এই দুইটা বল এফ এ আর এফ বি ধরে তুমি সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করলা, আর এই দুইটারও তো তুমি লব্ধি বের করতে পারো। দুইটা বলের লব্ধি বের করলা, এটা নিচের দিকে, এটাকে নাম দিলাম এফ প্রাইম। তো এখন তো আমার অ্যাকচুয়ালি যেহেতু এই দুইটা সমান, লব্ধিটা ঠিক মাঝখান, আর মাঝখান মানেই যেহেতু বর্গক্ষেত্র, এটা ঠিক উপরের দিকে আর এটা ঠিক নিচের দিকে। এর মানে হচ্ছে এই অ্যাপটা যেদিকে, অ্যাপ প্রাইমটা তার বিপরীত দিকে। তাহলে তুমি দেখো এই দুইটাকে মিলে একটা বানাই ফেললা, এই দুইটাকে মিলে একটা বানাই ফেললা। তাহলে এটা বলা মানে হচ্ছে এই দুইটা বলা, এটা বলা মানে হচ্ছে এই দুইটা বলা। তাহলে চারটাকে তুমি দুইটাতে রূপান্তর করলা, সেই দুইটা হচ্ছে এটা, একটা উপর দিকে এফ আর একটা নিচের দিকে এফ প্রাইম। এবার এই দুইটা থেকে তুমি একটা বানাও, কিভাবে? একটা থেকে একটা বিয়োগ করে দাও, শেষ। এই লব্ধি বলের মান বিয়োগফলের সমান, যেহেতু তারা বিপরীত দিকে, এবং বিয়োগফলের মান যেহেতু এখানে তুমি শূন্য পাবা না, যেহেতু শূন্য পাবা না, এর মানে বস্তু স্থির থাকবে না। লব্ধি বলের মান শূন্য নয় মানে হচ্ছে আমার বস্তুটা অ্যাকচুয়ালি স্থির নয়, বস্তুটা আসলে গতিশীল হয়। কোন দিকে গতিশীল? এই দুইটার মধ্যে যে বড় তার দিকে। এখানে এফ এর মানটা তুমি দেখবে বড়, তাহলে বস্তুটা উপর দিকে গতিশীল।
বন্ধু যখন বলে আমার বাড়ি শোনায় বুকটা পাইটা যায়। হ্যাঁ, ও সরি 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 সরি। জোয়ান একটা পলা বুড়া মায়ার সাথে আমার বাবাই দিছে বিয়া। মায়া উঠতে বসতে জারি মারে আমার মুখেতে, কষ্টে কষ্টে বইটা যায় আমার ওকে যে। আমি জওয়ান একটা পোলা বুড়া মাইয়ের সাথে আমার বাবাই দিছে বিয়া। মায়া উঠতে বসতে জারি মারে আমার মুখেতে, আমি এখন জেলে যাব কারে ওকে। ও সরি সরি সরি, একটা গান গাচ্ছি না। আবেগ ধ্রুব বলে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো ম্যাথ করাইলাম, আর ম্যাথ করানো লাগবে? সোজা আসলে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে একটা বুয়েটের ম্যাথ আছে। আচ্ছা আসো, একটা প্রশ্ন করাই দিই। বুয়েট 15-16, এরপরে আর বাকি সব হোমওয়ার্ক। বাকি সব হোমওয়ার্ক আর পারবো না, অনেক দিন পর আসলে ঈদের বন্ধ টন্ধের পর আজকে আবার প্রথম ক্লাস নিচ্ছি তো একটু এখনো আলসি আলসি ভাব রয়ে গেছে। আচ্ছা, প্রশ্নটা দেখো। ভূপৃষ্ঠ থেকে, এটা 2015-16 লিখছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা 2015-16 কোয়েশ্চেন না, এটা মেবি 16-17 কোয়েশ্চেন, এটা চেক করতে হবে। হোয়াট এভার, ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে, ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটি রকেটকে একটি রকেটকে 5 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ভূমি থেকে কত উচ্চতায় পৌঁছাবে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুক্তিবেগে পড়ানোর সময় আমরা একটা কনসেপ্ট পড়াইছি না, সেই কনসেপ্টটা যে ভূপৃষ্ঠ হতে আমরা এই যে জিনিসটা হচ্ছে এরকম মনে করি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে, তাহলে আমরা এটাকে আর ধরতে পারি। তো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম হচ্ছে কত, 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমরা নিক্ষেপ করলাম। যে আমরা তাকে শুরুতে যে নিক্ষেপ করলাম তার যে ভেগটা, সেই ভেগটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড। তো এত বেগে নিক্ষেপ করলাম, ঠিক আছে? তো যেহেতু দেখতেছো এটা 11.2 না, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যাকে আমরা বলি মুক্তিবেগে মারলে তো সে মহাশূন্য বিলীন হয়ে যাবে। তো আমরা সেক্ষেত্রে কী করছিলাম মনে আছে? আমরা সেক্ষেত্রে করছিলাম হচ্ছে তার যে কৃতকাজ, হ্যাঁ কৃতকাজ, সেটা আমরা বলছিলাম হচ্ছে তার কৃতকাজ W = আমাদের Gm/r²। আমরা এখান থেকে এই যে এটা বের করছিলাম না, যে আমাদের মুক্তিবেগ যখন পড়াইছিলাম, দাঁড়াও একটু মুক্তিবেগের কনসেপ্টে যাই।
হ্যাঁ, মুক্তিবেগের কনসেপ্টে আমি জাস্ট সরাসরি লিখে দিচ্ছি এখান থেকে। মুক্তিবেগের কনসেপ্টে ডব্লিউ এর মান পাইছিলাম আর থেকে ইনফিনিটি জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর। এই যে মনে আছে, এটা আমরা কখন করছিলাম? আমি জাস্ট, তুমি মুক্তিবেগের নোটটা দেখবা, সেখানে দেখবা আমাদের এই জিনিসটা লেখা আছে। সেখানে আমরা দেখছিলাম কি? সেখানে আমরা দেখছিলাম হচ্ছে এই যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি? আমি অসীমে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ অসীম দূরত্বে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো ভূমি থেকে, তাই ভূমিতে যখন ছিল তখন দূরত্ব কত ছিল? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ছিল আর, তাহলে শুরুতে আর, শেষে হচ্ছে অসীম। এই ভূমি থেকে অসীমে পাঠাইতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে এটা। এখন ভূমি থেকে পৃথিবী অসীমে পাঠাইতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে কি? এটা। এখন আমার কথা হচ্ছে, আমি তো এটাকে ভূমি থেকে অসীমে পাঠাচ্ছি না। এই যে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে পাঠাইলে ভূমি থেকে কতটুকু উপরে উঠে সেটা আমি দেখব। আমি জানি না কতটুকু উঠে, আমি ধরে নিলাম সে এতটুকু উঠে। আমি ধরে নিলাম আমাদের পৃথিবীর এই যে ভূমি থেকে মনে করো এইচ দূরত্ব উঠে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমি ধরে নিলাম এক্স দূরত্বে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের এক্স দূরত্বে, তাহলে আমাদের বলতে পারি কি? শুরুতে সে ছিল এখানে, শেষে সে গেল এখানে। তাহলে শুরুতে ছিল আর, শেষে হয়ে গেল কত? এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কৃত কাজ। তো আমরা তো জানি, তাহলে কৃত কাজ আর থেকে এক্স জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার ডি আর। এখান থেকে আমরা বলতে পারি এই যে আমাদের এখানে জি এম এম এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ 1/r স্কোয়ার ডি আর, আর এটা হচ্ছে কত? আর থেকে এক্স পর্যন্ত। এই এক্সের মানটা আমরা বের করব। অ্যাকচুয়ালি এক্সের মানটা বের করবো না, তোমাকে প্রশ্ন করছে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায়, তোমাকে বের করতে হবে এইচের মান। তো এইচের মান মানে কি? এক্স বের করতে পারলে এইচ বের হয়ে যাচ্ছে না কেন? কারণ তুমি এক্স থেকে যদি আরটা বিয়োগ করে দাও, এটা হচ্ছে এক্স, তার থেকে আরটাকে বিয়োগ করে দিলে তুমি এইচ পেয়ে যাবা। তাহলে এক্স থেকে আর বিয়োগ করে দিলে তুমি এইচ পেয়ে যাচ্ছ। এই এইচের মান তোমাকে বের করতে বলছে। তো এইচের মান বের করতে বললে তো এক্সের মান জানতে হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স বের করা। এটা হচ্ছে কৃত কাজ। এর মানে তুমি ভূমি থেকে এক্স উচ্চতায় পাঠালে এই পরিমাণ কাজ করতে হবে। এখন কাজ সমান কি? গতিশক্তি না? গতিশক্তি সমান কৃত কাজ। তাহলে আমরা বলতে পারি হাফ এম বি স্কোয়ার সমান কৃত কাজ কত? জি এম এম ইন্টিগ্রেশন অফ আর থেকে এক্স 1/r স্কোয়ার ডি আর। এবার তুমি এখানে ইন্টিগ্রেশন করো, ক্যালকুলেশন করো, শেষ পর্যন্ত তুমি এক্সের মান পাবা। সেই এক্সের মান এখানে ওরা যা পাইছে, এখানে ওরা এক্সের মানটা কত পাইছে তুমি ক্যালকুলেশন করবা, মানটান বসাইয়া এক্সের মানটা পাইছে 7.99 ইন্টু 10⁶ না, এত মিটার পাইছে এক্সের মান। তাহলে এইচের মান কত? এক্স মাইনাস আর। তাহলে এক্সের মান হচ্ছে 7.99 ইন্টু 10⁶ মাইনাস 6.4 ইন্টু 10⁶। ক্যালকুলেশন করলে আসবে কত? 1.599 ইন্টু 10⁶ মিটার। এর মানে ভূমি থেকে এত উচ্চতায়। তাহলে ভূমি থেকে এত উচ্চতায় সেটা উঠবে। তাহলে একটু খেয়াল করো, ওই মুক্তিবেগ পড়ানোর সময় বারবার বলছিলাম এই কনসেপ্টটা আমার কাজে লাগবে। তো মুক্তিবেগে আমরা বের করছিলাম হচ্ছে ভূমি থেকে, ভূমি মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর, ভূমি থেকে অসীমে, লিমিটটা দিয়েছিলাম ইনফিনিটি। বাট এখন তো ভূমি থেকে অসীমে না, ভূমি থেকে কত আমি জানি না, আমি ধরে নিলাম এক্স ধরে আমি এক্সের মানটা বের করে ফেললাম। বাকি সব কিছু দেওয়া আছে, অন্যগুলো কাটাকাটি যাবে। বলা বুঝছে কি না? আজকে সম্ভব না। শোনো, আমরা সোমবারের ক্লাস থেকে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব শুরু করব। আমাদের পেইড ক্লাসের যারা আছে সবাইকে জানিয়ে দিবা। অবশ্যই ক্লাসগুলো তোমাকে লাইভে করতে হবে, কিছু করার নাই, লাইভে করতে হবে। একজন বললো ফিরবার সময়। আচ্ছা আমি বলি অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমি বলি এই বস্তুটা ভূমি থেকে, আমি প্রশ্নটা ইজি করার জন্য একটু আমার ভাষায় লিখছি। মনে করো আমার এই বস্তুটা উপরের দিকে উঠে, উঠে এতটুকু উঠলো, এতটুকু উঠার পরেই তো নিচের দিকে আবার রিটার্ন করবে। তো রিটার্ন করা মানে কি? রিটার্ন কোত্থেকে করবে? রিটার্ন করার সময় মানে এই যে এই সময়। তাহলে বস্তু যতটুকু উপরে উঠলো সেখান থেকেই তো রিটার্ন করবে। আমি যদি বলি এই যে আমার এখান থেকে কোনো একটা বস্তু মনে করো কত উঠে, আমি ধরে নিলাম আনসার বেরোলো 30 মিটার। সে যদি 30 মিটার উপরে উঠে, এর মানে কি এতটুকু উপরে উঠার পর সে আবার রিটার্ন করবে। কথা এমন না? হ্যাঁ অবশ্যই। তাহলে 30 মিটার উপরে ওঠার পর আবার সে রিটার্ন করবে। সে রিটার্ন করলো,
তাহলে আমাদের এখানে এটা করতে পারি যে 30 মিটার উপরে ওঠার পর এসে রিটার্ন করে দিল, তাহলে আমাদের এই যে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারলে হয়ে যাচ্ছে। এখানে আমার একটা কথা আছে, অনেকে আমাকে বলবে ভাইয়া একটা কাজ যদি করি, যে আমার এখানে তো ব্যাগ দেওয়া আছে, তাহলে আমি যদি করি ভাই এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, তাহলে কি আমার বের হবে কিনা? এটা তো সর্বোচ্চ উচ্চতা, গতিবিদ্যায় করছিলাম, তাহলে সর্বাধিক এত উচ্চতা উঠবে, তো এত উচ্চতা উঠবে মানে এরপরে সে রিটার্ন আসবে, হবে না? হবে না। কেন হবে না? এই সূত্র তখন ইউজ করা যাবে যখন উচ্চতা কম, কারণ আমরা কি জানি 5 কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার পার সেকেন্ড না দিয়ে যদি 5 মিটার পার সেকেন্ড দিত, এই সূত্র দিয়ে সরাসরি বের করে ফেলতাম। এখন কেন পারতেছি না? কারণ আছে। কারণটা হচ্ছে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপর দিয়ে গেলে জি এর মান কমে, সে 1.59 ইন্টু 10⁶ মিটার, এত মিটার উচ্চতা উঠছে মানে কি বুঝছো তো? সেখানে জি এর মান আর ভূমিতে জি এর মান সেম না ভাইয়া, অনেক ব্যবধান, অনেক পার্থক্য। ওই কারণে যেহেতু জিটা স্মুথ না, ওই কারণে এই সূত্র ইউজ করতে পারি না। তাহলে আমরা জেনারেলি কেন করি? যখন ইউ এর মান কম তখন ইউজ করি। কেন? কারণ ইউ এর মান কম হলে বস্তু খুব একটা উপরে উঠবে না, আর এই খুব একটা উপরে মনে করো ভূমি থেকে 10 মিটার 20 মিটার উপরে উঠলে সেখানে জি এর মান যতটুকু কমে, এই কমাটা নেগলিজিবল, যার কারণে আমরা জিটাকে কনস্ট্যান্ট ধরে করে ফেলি। বাট এইখানে তুমি জি এর মান কনস্ট্যান্ট ধরতে পারবা না। কথাটা বুঝছো কি না? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এত বড় করে না করে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করি না। হবে না। কেন হবে না? কারণ তোমার ব্যাগের মানটা অনেকই বেশি, এত ব্যাগে নিক্ষেপ করলে বস্তু অনেক উপরে উঠে যায়, সেক্ষেত্রে তুমি আর জি এর মান এটা ইউজ করতে পারবা না, কারণ জি এর মান এখানে স্মুথ না, জি এর মানটা ভেরি করে এবং অনেক বেশি ভেরি করে। যদি এখানে 5 কিলোমিটার পার সেকেন্ড না দিয়ে মিটার পার সেকেন্ড দিত না, এই যে এটা দিয়ে ফর্মুলা করলে ডাইরেক্ট আনসার বের হতো, কারণ বস্তু যতটুকু উচ্চতায় উঠবে সেখান থেকেই তো রিটার্ন করবে, তাই না? এই আজকে এতটুকু পর্যন্তই, আগামী ক্লাসে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শুরু করব এবং খুব দ্রুত গতিতে আমরা সেই ক্লাসগুলো শেষ করব এবং খুবই ইজিভাবে আমরা বুঝাবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।